আমি তোদের এই সামান্য 2 টাকা দামের চা খাই না। আমি সোম চৌধুরীর একমাত্র মেয়ে। যা, আমার জন্য কফি শপ থেকে কফি নিয়ে আয়। বলতে বলতে সঞ্জয়ের আনা টং দোকানের চাকে তাচ্ছিল্য করে দীপিকা। সঞ্জয় এখনও কাপ নিয়ে দীপিকার সামনে দাঁড়িয়ে আছে। সঞ্জয় একটা গ্যারেজে মেকানিকের কাজ করে। এই গ্যারেজের একটা নিয়ম আছে, কোনো গাড়ি গ্যারেজে আসলে তার মালিককে চা খেতে দেওয়া হয়। সঞ্জয় এই গ্যারেজে কর্মরত হওয়ার কারণে সে নিয়ম পালন করে দীপিকার জন্য চা নিয়ে এসেছে। সঞ্জয় দীপিকার এমন কথা শুনে চায়ের কাপটা সামনে রেখে নিজের কাজে চলে যাচ্ছিল। দীপিকাকে এভাবে ইগনোর করাতে দীপিকা সঞ্জয়ের ওপরে কিছুটা ক্ষেপে গেল। সামান্য 2 টাকার একটা মেকানিক দীপিকাকে ইগনোর করছে। দীপিকা নিজের রাগকে সংযত করে সঞ্জয়কে বলে, কি হলো, চাটা রেখে দিলি কেন? দে, আমি চা খাবো। তোমাদের মতো বড়লোক মেয়েদের মতিগতি আমি বুঝি না। এইমাত্র বললে চা খাবে না, যেই চলে যাচ্ছি আবার বলছো চা খাবে। তোকে আমি কিছু বলেছি? বেশি কথা না বলে চুপচাপ চাটা হাতে দে। সঞ্জয় একটা তাচ্ছিল্য হাসি দিয়ে দীপিকার হাতে চায়ের কাপটা নিয়ে চলে গেল। দীপিকা চায়ের কাপটা না ধরাতে হাত ফসকে ওর শরীরে পড়ে যায়। চা গরম হতে দীপিকার শরীরে আঁচ লাগে। ব্যথায় চিৎকার করে উঠে দাঁড়ায় দীপিকা। স্কুলে ড্রেস পরা অবস্থায় গ্যারেজে বসেছিল। সাদা হওয়ার কারণে অনেকটা দাগ লেগে যায় দীপিকার ড্রেসে। দীপিকা 2 হাতে চাটুকু ফেলতে ফেলতে বলে, ছোট লোকের বাচ্চা, ইডিয়েট, জোকার, দেখে কাজ করতে পারিস না? আমার এত দামি ড্রেসটা নষ্ট করে দিলি তো। চায়ের কাপে আমার সারা শরীরটা পুড়ে গেল। সরি, প্লিজ দাঁড়াও, আমি চাটা এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। বলে সঞ্জয় দীপিকার ড্রেসে হাত দেয়। সঞ্জয় একটু আগে গাড়ি সারাইয়ের কাজ করছিল, এই জন্য ওর হাতে অনেক কালি লেগেছিল। দীপিকার সাদা জামাতে হাত দেওয়ার কারণে দীপিকার জামাতে সাথে সাথে অনেকখানি কালি লেগে যায়। দীপিকা নিজের রাগ সামলাতে না পেরে সঞ্জয়ের গালে চড় বসিয়ে দিল। সঞ্জয়ের ছেঁড়া ও নোংরা শার্টের কলার টেনে রেগে দাঁতে দাঁত চেপে বলে, মেকানিকের বাচ্চা, একেই তো আমার শরীরের ভিতর চা ফেলেছিস, এখন আবার আমার জামাটাই পুরো কালি দিয়ে নষ্ট করে দিয়েছিস। তোর ধারণা আছে এই জামার দাম কত? তো সারা মাসের মাইনে দিয়েও আমার এই জামার দাম জোগাড় করতে পারবি না। দীপিকার গাড়ির ড্রাইভার পাশের টং দোকানে বসে চা খাচ্ছিল। দীপিকাকে হঠাৎ এমন করে রেগে যেতে দেখে ছুটে এলো গ্যারেজে। দীপিকার শরীরের এমন অবস্থা দেখে ভয়ে কাঁপতে কাঁপতে বলে, ম্যাডাম, আপনার এমন অবস্থা হয়েছে কি হবে? তোমাদের এই গাড়ি সারাই করার মেকানিক আমার গায়ে ইচ্ছে করে চা ঢেলে দিয়েছে। তারপরে চা ফেলার নাম করে কালিগুলো আমার জামায় লাগিয়েও দিয়েছে। এই মুহূর্তে যদি এই মেকানিককে মেরে উচিত শিক্ষা না দাও, তাহলে বাবাকে বলে তোমার মাথার খুলি উড়িয়ে দেবো। দীপিকার বাবা একজন নামকরা মাফিয়া সোম চৌধুরী। তাদের বাড়ির আশেপাশে সর্বক্ষণ গার্ডরা পাহারা দিতে থাকে। দীপিকাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। মেয়ের এমন অবস্থা দেখলে ড্রাইভারকে গুলি করতে এক বিন্দুও ভাববে না। উপায়হীন হয়ে ড্রাইভার সঞ্জয়কে মারতে থাকে। পাশেই বিভিন্ন যন্ত্রপাতি পড়েছিল, সেগুলো দিয়েও মারতে লাগলো। লাগছে তো, ছাড়ুন আমাকে। এর মধ্যে আমার কোনো দোষ নেই, অকারণে আমাকে মারবেন না। ম্যাডামের ড্রেস নষ্ট করার সময় মনে ছিল না? জানিস ম্যাডামের ড্রেসের দাম কত? ম্যাডামের বাবা যদি একবার জানতে পারে যে তুই ম্যাডামের ড্রেস নষ্ট করেছিস, তাহলে তোর সাথে সাথে আমারও আজকে শেষ দিন হবে। ইতিমধ্যে সঞ্জয়ের বন্ধু কিছুক্ষণ আগে ঢাকা থেকে বরিশালে এসেছে। সঞ্জয়ের বাড়িতে গিয়ে সঞ্জয়কে না পেয়ে সোজা গ্যারেজে চলে এসেছে। দূর থেকে সঞ্জয়কে এইভাবে মারতে দেখে নীল শান্ত থাকতে পারে না। ড্রাইভারের হাত থেকে সঞ্জয়কে ছাড়াতে ছাড়াতে বলে, ছাড়ুন, ওকে মারছেন কেন? কি করেছে ও? ম্যাডামের দিকে তাকিয়ে দেখুন, দীপিকা ম্যাডামের কি অবস্থা করেছে এই ছেলেটা। কেউ ইচ্ছে করে কারোর এমন অবস্থা করে না। নিশ্চয়ই ম্যাডাম এমন কিছু করেছে। এক হাতে কখনো তালি বাজে না। এরা নিশ্চয়ই গাড়ি সারাতে এসেছে, তাই না সঞ্জয়? তোর গাড়ি ঠিক করা হলে এখনই ওদের বিদায় কর। হ্যাঁ, আমার গাড়ি সারানো শেষ। বলে সঞ্জয় নিজের প্যান্টের পকেট থেকে চাবি বের করে ভালোভাবে মোছে সেটা ড্রাইভারের হাতে দিল। ড্রাইভার চাবি নিয়ে দীপিকাকে বলে, ম্যাডাম, গাড়িটা সারানো শেষ, চলুন। আমি আপনাকে কতবার বললাম আপনাকে আমি গাড়িতে করে বাসায় দিয়ে আসি, তারপর গাড়ি সেলাই করব, আপনি গেলেন না। এবার স্যার আপনার এই অবস্থা দেখলে আমাকে আস্ত রাখবে না।
চিন্তা করো না, আমি বাবাকে কিচ্ছু বলবো না। দীপিকা তীক্ষ্ণ দৃষ্টিতে সঞ্জয়ের দিকে তাকিয়ে হনহন করে হেঁটে গাড়ির ভিতরে গিয়ে বসলো। ড্রাইভার এবার সঞ্জয়কে বলে, কিছু মনে করিস না সঞ্জয়, নিজের চাকরি বাঁচাতে তোর এই অবস্থা করেছি, মাফ করে দিস ভাই। ড্রাইভার দীপিকাকে নিয়ে চলে গেলে নীল সঞ্জয়ের কাছে জানতে চায় কি হয়েছিল। সঞ্জয় প্রথম থেকে সব খুলে বলে নীলকে। সব শুনে নীল কথার ভাষা হারিয়ে ফেলে। ততক্ষণে গ্যারেজে হেল্পার সুমনও চলে আসে। সুমন বাড়িতে গিয়েছিল বলে সঞ্জয় নিজেই টং দোকান থেকে চা এনে দীপিকাকে দিয়েছে। সঞ্জয় আবার সুমনকে দোকানে পাঠায় নীলের জন্য চা আনতে। তারপর দুইজনে সুখ দুঃখের গল্প করতে করতে নীল বলে, একটু আগে তোদের বাসায় গিয়েছিলাম, তোকে না পেয়ে সোজা গ্যারেজে চলে এসেছি। আজ হঠাৎ তাড়াতাড়ি গ্যারেজ খুললি যে? আগে তো 9টার আগে খুলতি না, আর এখন 8টা বাজে। নিজের দুঃখের কথা আর কি বলবো তোকে। কালকে রাতে হঠাৎ করে আমার মায়ের পায়ের ব্যথাটা অনেকটা বেড়েছে। নিজের কাছে কোনো টাকা নেই যে মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব বা কোনো ওষুধ নিয়ে আসবো। তাই আজকে সকাল সকালই গ্যারেজ খুলেছি। কিছু টাকা পেলে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। কিছুক্ষণ আগে তো একজনের গাড়ি ঠিক করে দিলি, সে টাকা দেয়নি? টাকা? তাও ওই বড়লোকি নামকরা ভিখারিগুলোর কথা বলছিস? তিনি হচ্ছে এলাকার মাফিয়া সোম চৌধুরী। তার কাছ থেকে টাকা নেওয়ার সাহস আমার আছে? গতবার তার কাছ থেকে টাকা চেয়েছি বলে গ্যারেজ ভেঙে ফেলেছিল। মালিক এজন্য আমাকে 3-4 মাস টাকা দেয়নি। এর মধ্যে এত কিছু হয়ে গেল, আমি তো মাত্র ঢাকা থেকে ফিরলাম, কিছুই জানি না। শোন, আপাতত কিছু টাকা নিয়ে আন্টির জন্য ওষুধ নিয়ে বাড়ি যা। তারপরে নীল সঞ্জয়কে কিছু টাকা দেয়। সঞ্জয় গ্যারেজের সমস্ত দায়িত্ব সুমনকে বুঝিয়ে দিয়ে ডাক্তারের কাছে যায়। সেখানে থেকে তার মায়ের জন্য প্রয়োজনীয় ওষুধ নিয়ে বাড়িতে যায়। অন্যদিকে সঞ্জয়ের মা সিথি রান্না করার জন্য কিছু চাল নিয়ে পুকুর পাড়ে যাচ্ছিল ধুতে। হাঁটু ব্যথার জন্য সে ভালোভাবে হাঁটতেও পারে না। চাল ধুয়ে পানি সমেত মাটির উনুনের কাছে চলে আসে। হাঁটু ব্যথার কারণে এঁকে বেঁকে হাঁটছিল বলে অনেকটা পানি মাটিতে পড়ে যায়, আর সেই পিচ্ছিল মাটিতে পা পিছলে সিথি বাটি নিয়ে পড়ে যায়। ফলে হাঁটু ব্যথা আরও বেড়ে যায়। ঘরে যতটুকু চাল ছিল সব দিয়ে রান্না বসিয়েছিল সিথি। কিছুক্ষণ পর ছেলে এসে কি খাবে সেই চিন্তায় অস্থির হয়ে ওঠেন তিনি। চালগুলো তাড়াতাড়ি তুলতে থাকে মাটি থেকে। কাদায় মাখামাখি হয়ে যাওয়ার কারণে অনেকটা চাল নষ্ট হয়ে যায়। বাকি চালগুলো নিয়ে আবারও উঠে দাঁড়ায়। ঠিকভাবে হাঁটতে পারছে না। ভারসাম্য হারিয়ে পড়ে যেতেই সঞ্জয় এসে ধরে ফেলে তাকে। ঘর থেকে টুল এনে সিথিকে বসিয়ে বলে, তোমাকে কতবার বললাম তুমি কিছুদিন রান্নাঘর যাবে না? তুমি আমার কথা না শুনে আবার রান্নাঘরে এসেছো। যদি পিছলে পড়ে গিয়ে তোমার হাঁটু ব্যথা আরো বেড়ে যেত বা কোমরটাই ভেঙে যেত, তাহলে কি হতো বলো তোমা? তুই তো না খেয়ে চলে গেলি। কি হয়েছে তাতে? একবেলা না খেলে কেউ মরে যায় না। তোমার জন্য কিছু ওষুধ এনেছি। ঘরে যা খাবার আছে তা খেয়ে ওষুধ খাও। আমার ওষুধ না এনে চাল নিয়ে আসবি বাবা, হাত ফসকে চাল পড়ে গেছে। সঞ্জয় অনেকটা অবাক হয়ে যায়। তারপরে সে দেখতে পায় তার মায়ের শাড়িতে কাদা লেগে আছে। সঞ্জয় দেরি না করে হাঁটু গেড়ে সিথির পায়ের কাছে বসে কিছুটা কাপড় উঁচু করে তোলে। সিথির হাঁটু ছিলে রক্ত জমে আছে অনেকখানি। সঞ্জয়ের চোখে পানি চলে আসে আর মনে মনে ভাবতে থাকে, আমার কাছে টাকা থাকলে মায়ের জন্য কাজের মেয়ে রাখতাম। আমি এমনি একটা ছেলে যে মায়ের জন্য কিছু করতে পারি না। সঞ্জয়ের বাবা মারা গেছে অনেক বছর আগে। তারপর থেকে সিথি বাড়িতে বাড়িতে কাজ করে। সঞ্জয়কে এত বড় করেছে। কিছুদিন যাবৎ গ্যারেজে কাজ করছে সঞ্জয়। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। গ্রামে তেমন কোনো চাকরি নেই। তাছাড়া শহরে গেলে সিথি অসুস্থ হয়ে যায়। সঞ্জয় শহরে একা থাকতে পারবে না, তাই সে গ্যারেজের কাজ করছে। সঞ্জয় বুক ভরা আশা নিয়ে বলে, মা দেখো, একদিন এই গ্রামটা শহর হয়ে যাবে। তখন আমার একটা চাকরি হয়ে যাবে। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। তারপরে সঞ্জয় নিজের হাতে সিথিকে ঔষধ খাইয়ে দেয়। এরপর সঞ্জয় আবার চলে যায় গ্যারেজে কাজ করতে। এদিকে স্কুল ছুটির পর দীপিকা তার বান্ধবী প্রিয়াঙ্কাকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। প্রিয়াঙ্কা সাইকেল চালাচ্ছিল আর পেছনে বসেছিল দীপিকা। গ্যারেজের সামনে আসতেই দেখতে পেল সঞ্জয় গাড়ি সারাই করছে।
দীপিকা তার স্কুল ব্যাগ থেকে একটা পিন নিয়ে প্রিয়াঙ্কার টায়ার ফুটিয়ে দিল। বেশ কয়েকটা ফুটা করার পর কিছু দূর গিয়ে সাইকেল থেমে গেল। প্রিয়াঙ্কা সাইকেল থেকে নেমে দেখে চাকা পাঞ্চার হয়ে গেছে। পাশে গ্যারেজ থাকার কারণে প্রিয়াঙ্কা গ্যারেজে সাইকেল নিয়ে যায়। সঞ্জয়কে উদ্দেশ্য করে বলে, সঞ্জয় দা, আমার সাইকেলের চাকা লিক হয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। তুমি একটু আমার সাইকেলের চাকাটা ঠিক করে দেবে? সঞ্জয় প্রিয়াঙ্কার কথা মেনে প্রিয়াঙ্কার সাইকেলের চাকা সারাই করে, তাতে হাওয়া ভরে দেয়। চাকা সারানোর কাজ শেষ হলে প্রিয়াঙ্কা সঞ্জয়কে 20 টাকা দিয়ে বলে, সঞ্জয় দা, আমার কাছে তো মাত্র এই কয় টাকাই আছে, আমি আগামীকাল সকালে যাওয়ার সময় তোমার বাকি টাকা দিয়ে যাব। আরে টাকা দিচ্ছিস কেন? আমার বাবা ওর থেকে রোজ গাড়ি সারাই করে নিয়ে যায় বিনা টাকায়, আর তুই আমার বান্ধবী হয়ে কেন ওকে টাকা দিবি? দীপিকা, এটা ওর পেশা। এই টাকা দিয়ে এখানে অনেক মানুষের সংসার চলে। তোর বাবা একজন মাফিয়া, সে দুর্নীতি করে টাকা ইনকাম করে। এটা তোর বাবার যেমন পেশা, তেমনি সঞ্জয় দা গাড়ি সারাই করে টাকা উপার্জন করে। সমস্যা নেই, চা খাবি? সাথে একটা রুটিও নিয়ে আসতে বলো, অনেক ক্ষুধা লেগেছে। সঞ্জয় সুমনকে চা নিয়ে আসার নির্দেশ দিতেই সুমন ছুটে চলে গেল চা নিয়ে আসতে। কিছুক্ষণ পর সুমন 2 কাপ চা নিয়ে আসলে সঞ্জয় 1 কাপ নিজে নেয়, অন্য কাপ প্রিয়াঙ্কাকে দেয়। সঞ্জয় জানে দীপিকা এই ধরনের চা খায় না। দীর্ঘক্ষণ সঞ্জয় ও প্রিয়াঙ্কা হাসতে হাসতে কথা বলে ও চা খায়। এতে দীপিকার অনেক রাগ হয়। দীপিকা কাউকে কিছু না বলে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে এগোতে থাকে। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা খেয়াল করে দীপিকা সেখানে নেই, তাই তাড়াতাড়ি গাড়ি চালিয়ে বাড়ির দিকে এগোয়। রাস্তায় দীপিকার সাথে দেখা হলে প্রিয়াঙ্কা বলে, আমাকে না বলে চলে আসলি কেন? গাড়িতে ওঠ, তোকে নামিয়ে দিয়ে আমি বাড়িতে যাব। আমাকে নামিয়ে দিয়ে আসার কোনো দরকার নেই, আমি হেঁটেই যেতে পারবো। একটা কাজ কর, সঞ্জয় দাকে বাড়ি পৌঁছে দে। দীপিকা রাগ দেখিয়ে জোরে জোরে হেঁটে ওদের বাড়িতে চলে যায়। দীপিকা বাড়িতে হেঁটে আসার কারণে ওর পা অনেক ফুলে যায়। সোম চৌধুরী মেয়ের এমন পায়ের অবস্থার কথা জেনে ভয় পেয়ে যায়। ফোন করে ডাক্তারের লাইন লাগিয়ে দেয় বাড়িতে। ডাক্তার দীপিকার পা ভালোভাবে পরীক্ষা করে মলম লাগিয়ে দেয়। দীপিকা ভয় পায় বলে ইঞ্জেকশন নেয় না, কিছু সিরাপ দিয়ে যায়, কারণ দীপিকা ট্যাবলেট বা ক্যাপসুল খেতে পারে না। রাতে দীপিকার তীব্র জ্বর আসে। জ্বরের কারণে সব খাবার দীপিকার কাছে তেতো লাগে, তাই না খেয়ে ঘুমিয়ে পড়ে। রাতে সোম চৌধুরী বাড়িতে এসে মেয়ের এমন অবস্থার কথা জেনে সে নিজেই রান্না করতে কিচেনে চলে যায়। দীপিকার পছন্দের সব খাবার নিজের হাতে রান্না করবে। তারপরে দীপিকাকে ঘুম থেকে তোলে। দীপিকা ঘুমো ঘুমো চোখে না তাকিয়ে বলে, বাবা প্লিজ একটু ঘুমাতে দাও। আমি নিজের হাতে আমার মেয়ের জন্য রান্না করেছি, তুই খাবি না? দীপিকার মা জবা সোমকে ব্যঙ্গ করে বলে, আদিক্ষাতে দেখলে আর বাঁচি না। মেয়ের একটু জ্বর হয়েছে, কি হয়েছে তাতে? 4-5 জন ডাক্তারকে শুধু শুধু ফি দিতে হলো। আমার একমাত্র মেয়ে দীপু, ওর কিছু হয়ে গেলে তার দায় কে দেবে? শুধু 4-5 জন কেন, 100 জনের লাইন লাগিয়ে দিব। দীপিকা খুশিতে সোম চৌধুরীকে জড়িয়ে ধরে। তারপরে সোম দীপিকাকে নিজের হাতে খাইয়ে দেয়। কেন দীপিকার এমন অবস্থা হয়েছে প্রশ্ন করা হলে দীপিকা জবাবে কিছু বলে না। মনে মনে ভাবে সঞ্জয়কে সে একটা উচিত শিক্ষা দেবে। পরের দিন পায়ের তীব্র ব্যথা নিয়ে দীপিকা দাঁড়িয়ে আছে গ্যারেজের সামনে। সোম চৌধুরী ও জবা স্কুলে যেতে বারণ করেছে দীপিকাকে। নিজের সিদ্ধান্তে অনড় থেকে স্কুলে যাবে বলে সিদ্ধান্ত নেয় দীপিকা। গ্যারেজের মালিক দীপিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে বলে, তুমি সোম চৌধুরীর মেয়ে দীপিকা না? জি আঙ্কেল, আমি দীপিকা। মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার কোনো গাড়ি গ্যারেজে আছে? 9টা ছাড়া গ্যারেজ খোলা হয় না। তুমি একটু অপেক্ষা করো, আমি সঞ্জয়কে ফোন করে আসতে বলছি। সোম চৌধুরীর একমাত্র আদরের মেয়ে হওয়ার কারণে এলাকার সবাই তাকে চেনে। দীপিকা ব্যাগের ভেতর থেকে 500 টাকার একটি নোট বের করে গ্যারেজের মালিককে দিল। গ্যারেজের মালিক টাকা এপিট ওপিট করে দেখে। দীপিকা আড়াল থেকে একটা মোটা লাঠি মালিকের হাতে দিয়ে বলে, গতকাল সঞ্জয়ের জন্য আমার পা ফুলে উঠেছে, আজকে সঞ্জয় আসলে আপনি এইটা দিয়ে ওকে ইচ্ছে মতন মারবেন। কিন্তু কেন? খোলাসা করে না বললে আমি বুঝবো কিভাবে ও কি করেছে? আমি যেটা বলেছি সেটাই করুন। আগেরবার বাবা আপনার গ্যারেজ ভেঙে দিয়েছিল না? আপনি আজকে যদি সঞ্জয়কে না মারেন, না বকেন, তাহলে বাবাকে বলে আজ আপনার গ্যারেজ আবার ভেঙে দেব। গ্যারেজের মালিক দীপিকার কথায় ভয় পেয়ে যায়।
কোণঠাসা হয়ে একপাশে দাঁড়িয়ে থাকে সঞ্জয়ের অপেক্ষায়। কিছুক্ষণ পর সঞ্জয় সেখানে আসতেই গ্যারেজের মালিক হুঙ্কার দিয়ে বলে, গতকাল BMW গাড়ি সারানোর টাকা আমাকে দিয়েছিলি তুই। সেখান থেকে গাড়ি সারানো বাবদ 2,000 টাকা দিয়েছি, অথচ নিজে সব আত্মসাৎ করে নিলি। কিসের BMW? কালকে সন্ধ্যায় আমি মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। গ্যারেজের মালিক সঞ্জয়ের কোনো কথা না শুনে সঞ্জয়কে অনবরত মারতে থাকে। পাশে দীপিকা দাঁড়িয়ে থাকার কারণে সঞ্জয় অনেকটা অনুমান করতে পারে। মালিক মেরে চলে যাওয়ার পর দীপিকাকে উদ্দেশ্য করে বলে, তোমার সাথে কিসের শত্রুতা আমার, বলবে একবার? আজকে তুমি মালিকের কানে আমার নামে বীজ ঢেলে আমাকে মার খাইয়েছো। হ্যাঁ, আমি ইচ্ছে করেই তোকে মার খাইয়েছি। তোকে আমি একটুও সহ্য করতে পারি না। তোর মতন একটা মেকানিককে দেখলে আমার প্রচণ্ড রাগ হয়। তোর এই কালি মুখটা দেখলে আমার রাগ লাগে। তোর অপরাধ এটাই যে তুই একজন মেকানিক। তুই এই বয়সে পড়াশোনা না করে কাজ করছিস, এটাই আমার সমস্যা। স্কুলে যাওয়া আসার সময় প্রতিদিন আমি তোর এই মুখটা দেখি। কালিতে বিচ্ছিরি লাগে তোকে দেখলেই আমার ঘৃণা লাগে। আমি খাবার খেতে পারি না, তাই আমি চাই না তুই আমার আশেপাশে থাকিস। বলে দীপিকা চঞ্চল পায়ে চলে গেল স্কুলের দিকে। সঞ্জয় এখনো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দীপিকার যাওয়ার পথের দিকে চেয়ে আছে। আজ পর্যন্ত কেউ সঞ্জয়ের সাথে এমনভাবে কথা বলেনি। সঞ্জয়ের হঠাৎ মনে হলো গরিব হওয়া বুঝি দোষের। আজ আমি গরিব বলে এত ঘেন্না করে আমাকে। এই দুনিয়ায় কি আমি শুধু গরিব? গরিব বলে কি আমি মানুষ নই? আজ আমাদের মতন গরিবরা মেকানিকের কাজ করছে বলেই এই বড় লোকেরা হাত পা গুটিয়ে আরাম করে চলাফেরা করতে পারছে। আর এরাই দেখো আমাদের মতন গরিবদেরকে ঘেন্না করে, সহ্য করতে পারে না। স্কুল শেষে দীপিকা ও প্রিয়াঙ্কা বাড়ি ফিরল পায়ে হেঁটে। কিছুক্ষণ আগে সাইকেলের চেন পড়ে গেছে। সাদা ড্রেস পরনে বলে চেন তোলেনি, এতে কালি লেগে যাওয়ার আশঙ্কা আছে। দীপিকা বাড়িতে যাওয়ার পথে আর চোখে গ্যারেজের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটে। অন্যদিকে প্রিয়াঙ্কা দীপিকার সাথে বাড়ির সমস্ত ঘটনা শেয়ার করতে করতে সাইকেল দিয়ে এগিয়ে যাচ্ছে। হঠাৎ দীপিকা লক্ষ্য করলো আশেপাশে প্রিয়াঙ্কা নেই। অনেকটা পিছিয়ে পড়েছে দীপিকা। সঞ্জয়কে ঘৃণা করতে করতে এখন মনে পড়তে শুরু করেছে দীপিকার। ডোন্ট কেয়ার ভাব নিয়ে দীপিকা দ্রুত হাঁটা ধরল। এমন সময় পেছন থেকে শুনতে পেল বাইকের ভটভট আওয়াজ। ভীত দীপিকা পেছনে তাকাতেই দেখল সঞ্জয় একটা বাইক নিয়ে ওর পেছনে পেছনে তাড়া করছে। দীপিকার এক মুহূর্তের জন্য মনে হলো সকালের ঘটনার জন্য সঞ্জয় ওকে বাইক চাপা দিয়ে মারতে চাইছে দীপিকাকে। ভীত ঢোক গিলে দীপিকা সর্বশক্তি দিয়ে দৌড় লাগালো। এতে সঞ্জয়ের বাইকের গতিও বেড়ে গেল। ভয়ে দীপিকা সামনে আগাতে পারছে না। শেষ পর্যন্ত থেমে গেল দীপিকা। অন্যদিকে সঞ্জয় বাইক নিয়ে দীপিকার চারপাশে একভাবে পাক খেতে লাগলো। হঠাৎ দীপিকার মনে পড়ল ওর ব্যাগের ভিতর স্টিলের একটা স্কেল আছে। দীপিকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দ্রুত ব্যাগের চেন খোলে, অতঃপর বের করে সঞ্জয়কে হুমকি দিল। এক পাও এগোলে কিন্তু স্কেল ছুঁড়ে মারবো তোর দিকে। বাইক থামা বলছি, বাইক থামা। সঞ্জয় এগিয়ে এসে দীপিকার চারিদিকে রাউন্ড করে। দীপিকার সামনে বাইক থামিয়ে হুট করে স্কেলটা কেড়ে নিল সঞ্জয়। স্টিলের স্কেল হওয়ার কারণে দীপিকার হাত অনেকটা কেটে গেল। দীপিকা চিৎকার দিয়ে একবার হাতের দিকে তাকাচ্ছে, আর একবার সঞ্জয়ের দিকে। বাবার আদরের মেয়ে হওয়ার কারণে এতটুকুতেই তার হাতে ব্যথায় টনটন করছে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তোর কত বড় সাহস, তুই আমার হাত কেটে ফেলেছিস? বাবাকে বলে তোর এমন অবস্থা করব যে কল্পনাই করতে পারবি না। আগে তুমি করে সম্বোধন করো। তুমি এখান থেকে যাবে, তারপরে তোমার বাবাকে বলে আমাকে মার খাওয়াবে। যদি বাবার দেওয়া জীবনটা নিয়ে এখান থেকে যেতেই না পারো, তাহলে আমাকে শিক্ষা দিবে কেমন করে সোনা? একদম আমাকে ওই পচা নামে ডাকবে না। আমার সামনে থেকে সরো, না হলে কিন্তু আমি তোমার হাতে কামড়ে দিয়ে পালিয়ে যাব। গুরুতর একটি সময় দীপিকার এমন কথা শুনে সঞ্জয় মুচকি হেসে ওঠে। দীপিকা খেয়াল করে সঞ্জয়ের বাম গালে টোল পড়ে, যার জন্য ওকে দেখতে মারাত্মক লাগে। দীপিকা সঞ্জয়কে অপলক দৃষ্টিতে দেখতে ব্যস্ত। তখনই বাইক থেকে সঞ্জয় নেমে দাঁড়ালো। স্কেল দিয়ে দীপিকার অপর হাতটিও কেটে ফেলল। দীপিকা ভয়ে কান্না করে উঠতেই সঞ্জয় দিল রাম ধমক। মুখ থেকে একটা কথা বের হলে খুব খারাপ হয়ে যাবে। তোমার কোনো ক্ষতি করতে চাচ্ছি না আমি পথ আটকাইনি। তোমাকে কিছু কথা বলার আছে।
তুমি বাংলাদেশের টপ মাফিয়ার একমাত্র মেয়ে। তোমার জন্ম হয়েছে সোনার চামচ মুখে নিয়ে। তুমি তোমার বাবার কাছে আকাশের চাঁদ চাইলে সে ওই চাঁদটা এনে দেওয়ার চেষ্টা করবে, আর যদি না পারো তাহলে একটা চাঁদ বানাবে। কিন্তু আমার জন্ম হয়েছে গরিব ঘরে, আমার বাবা নেই। জন্মের পর মা এ বাড়িতে কাজ করে আমাকে এত বড় করেছে। খাবারের কষ্টে কত রাত কান্না করেছি তার হিসেব নেই। 3 বেলা তোমরা দামি দামি খাবার খেলেও আমি একবেলা ভাতও পাইনি। অন্যের বাড়ি থেকে আসার সময় মা ভাতের মার দিয়ে আসতো। দুজনে সেই মার খেয়ে একদিন কাটিয়ে দিতাম। তুমি অসুস্থ হলে ডাক্তারের লাইন বসিয়ে দেয় তোমার বাবা। আমি অসুস্থ হলে আমার মা রাত জেগে আমার সেবা করে। আমাকে ধরে ধরে শুধু কাঁদে। ওষুধ কেনার টাকা নেই বলে বিনা চিকিৎসায় কাজ করতে থাকি গ্যারেজে। হাতে কিছু টাকা আস্তে আস্তে জ্বরও ততদিনে বিদায় নেয়। তুমি আমার যে শরীরটা দেখে ঘৃণা করো, সে শরীরে আমি খেটে আমার মায়ের মুখে খাবার তুলে দিই। গতবার আমার জন্য তোমার বাবা এই গ্যারেজ ভেঙে দিয়েছিল। সেজন্য কয়েক মাস আমাকে বেতন দেওয়া হয়নি। তখন গ্যারেজে কাজ করার পাশাপাশি পার্ট টাইম 2টা বাচ্চাও পড়াতাম। তুমি 2 দিন আমাকে মার খাইয়েছ। একবারও কি ভেবে দেখেছ এই অসুস্থ শরীর নিয়ে আমি কিভাবে কাজ করব? মায়ের হাঁটু ব্যথা বেড়েছে বলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছি না। গ্যারেজে আমাকে কাজ করতেই হবে। আমি জানি কখন তুমি আসা যাওয়া করো। প্রয়োজনে সেই সময়টুকু আমি গ্যারেজে থাকবো না। আমাকে না দেখলে তো তোমার খাবার খেতে ইচ্ছে করবে, ঘৃণা আসবে না? সঞ্জয়ের জীবন বৃত্তান্ত শুনে দীপিকার চোখে পানি চলে এসেছে। এতদিন নিজের করা কাজের জন্য সে লজ্জিত অনুভব করে। একবারও ভাবতে পারেনি এইরকম মানুষের জীবন হয়। তাই বিপরীত সুরে বলে, তুমি মিথ্যে কথা বলছো। মানুষের জীবন কখনো এত কষ্টের হয় না, এগুলো কেবল সিনেমাতেই হয়। অবিলম্বে সঞ্জয় দীপিকার কথাটা সহ্য করতে না পেরে দীপিকার হাত ধরে বাইকে বসায়। দীপিকাকে বাইকে উঠিয়ে সঞ্জয় বাইক চালিয়ে বাড়ির দিকে রওনা হয়। এই বাইকটা সারাতে দিয়ে গেছে। বাইক ঠিক হয়েছে কিনা তা চালিয়ে পরীক্ষা করে নিচ্ছিল। সঞ্জয়ের বাইক থামায় কুড়ে ঘরের সামনে। সিথি খাবার বেড়ে সঞ্জয়ের জন্য অপেক্ষা করছিল। পায়ের শব্দ শুনে সিথি বলে, বাবা জয়, তুই এসেছিস? আজ এত দেরি হলো কেন? আমি সেই কখন খাবার বেড়ে তোর জন্য অপেক্ষা করছি। অন্ধ হলেও সিথির অনুভব শক্তি প্রবল। 2 ধরনের পায়ের শব্দ শুনে সে বুঝতে পারে সঞ্জয়ের সাথে অন্য কেউ এসেছে। তাই আগ বাড়িয়ে বলে, কাকে নিয়ে এসেছিস বাবা? ঘরে কিন্তু তেমন কিছু নেই যে খেতে দিব। সকালের পান্তা ভাত আর একটু আলু সিদ্ধ আছে। মরিচ নেই বলে ভর্তা করতে পারিনি। চিন্তা করো না, আমি যাকে নিয়ে এসেছি সে আলালের ঘরের দুলাল। আমাদের গরিব ঘরে সে পাও রাখে না। কি বলছিস? সঞ্জয় পান্তা ভাত আলু দিয়ে মেখে দীপিকার মুখে জোর করে ঢুকিয়ে দেয়। মুখে দেওয়ার সাথে সাথেই দীপিকা তা ফেলে দিল। এমন স্বাদের খাবার সে জীবনেও ভক্ষণ করেনি। সঞ্জয় খাবারের থালা রেখে দীপিকাকে বলে, এবার তোমার বিশ্বাস হয়েছে এটা সিনেমা নয়? না হলে বাকি ভাতগুলো তোমাকে আমি জোর করে খাওয়াবো। মানুষকে তাচ্ছিল্য করো, কিন্তু তাকে অপমান করো না। কারণ সবার জন্ম তো সোনার চামচ মুখে নিয়ে হয় না। এর মধ্যে দীপিকার ফোন বেজে ওঠে। রিসিভ করে আসছি বলে আবার রেখে দেয়। সঞ্জয় সিথিকে অপেক্ষা করতে বলে দীপিকাকে নিয়ে বেরিয়ে যায়। এরপর বাড়ি ফিরে দীপিকা বিষণ্ণতায় মাখা মন নিয়ে বসে আছে। এখন পর্যন্ত স্কুলের পোশাক ছাড়েনি। সবকিছু এলোমেলো লাগছে তার। নিজেকে দোষী মনে করছে বারবার। এমন সময় জবা দীপিকার ঘরে এসে দীপিকার এমন অবস্থা দেখে চিৎকার করে ওঠে। মায়ের চিৎকারে দীপিকার ধ্যান ভাঙলে দীপিকা বলে, কি হয়েছে মা, চিৎকার করছো কেন? কিভাবে তোর শরীরে কালি লেগেছে দীপু? সোম চৌধুরী মেয়ের গায়ে কালি? তোর বাবা জানলে আমাকে আস্ত রাখবে না। বাবাকে তুমি এত ভয় কেন পাও মা? আর আমি ইচ্ছে করে গায়ে কালি ছেটাইনি। স্কুল আর বাড়ির মাঝামাঝি একটা গ্যারেজ আছে, ওখান দিয়ে আসার সময় আমার জামাতে কালি লেগেছে।
দীপিকা সন্তর্পণে এড়িয়ে গেল কালি লাগার ব্যাপারটা। যখন সঞ্জয়ের বাইকে করে ওদের বাড়িতে গিয়েছিল তখন বাইক ও সঞ্জয়ের শরীর থেকে কালি লেগেছে। মাকে বললে সঞ্জয়ের ক্ষতি করে ফেলবে। দীপিকা এক দফা আশ্চর্য হলো জবার কাছে মিথ্যে বলার কারণে। মনে মনে ভাবতে লাগলো, জন্ম থেকে এই পর্যন্ত কখনো মা বাবাকে কোনো মিথ্যে বলিনি, আজ গ্যারেজের ওই ছেলেটার কারণে বলতে হচ্ছে। দীপিকার ধ্যান ভাঙল জবার কথায়। জামাল ভাইকে বলে আজকেই আমি গ্যারেজ বন্ধ করার সব ব্যবস্থা করছি। সোম চৌধুরীর মেয়ের গায়ে কালি মানে সোম চৌধুরীর গায়ে কালি। আমি তার স্ত্রী হয়ে এই অনাচার মেনে নিব না। না মা, তুমি এমন কিচ্ছু করবে না। আমার অসাবধানতায় আমার জামায় কালি লেগেছে, এখানে কারো দোষ নেই। জামার কালি আমি ঘষে তুলতে পারবো, কিন্তু মনের কালি আমি কখনো তুলতে পারবো না মা। কিন্তু দীপু, কানের সামনে ঘ্যান ঘ্যান করো না মা, আমি যেটা বলবো সেটাই হবে। আমি এখন একা থাকতে চাই, তুমি প্লিজ আমার ঘর থেকে বের হয়ে যাও, না হলে আমি বাবাকে বলবো তুমি আমাকে ডিস্টার্ব করছো। দীপিকার কথার জবাবে জবা নির্বাক হয়ে বেরিয়ে গেল। তারপরে ফোনের মাধ্যমে খবর জানিয়ে দেয় স্বামীকে। সোম চৌধুরী আজ সিলেট গিয়েছে। মেয়ের খবর শুনে সাথে সাথে দেশে প্রবর্তন করেছে। সাথে নিয়ে এসেছে টেডি বিয়ার পোশাক। মেয়ের ঘরে গিয়ে দেখে দীপিকা জামা কাপড় না ছেড়েই ঘুমিয়ে গেছে। 2 বেলা খাবার পর্যন্ত খায়নি। সোম চৌধুরী দীপিকাকে ঘুম থেকে তোলে। দীপিকা নিত্যদিনের মতো খুশিতে সোম চৌধুরীকে জড়িয়ে ধরে না, মন ভরে কথা বলে না, হাসেও না। সোম চৌধুরী মেয়ের এমন অবস্থা থেকে ভেবে নেয় জবা কিছু বলেছে, তাই জবাকে ডেকে বলে, আমার মেয়ের এমন অবস্থা হয়েছে কিভাবে জবা? কতদিন বলেছি আমার মেয়ের সাথে তুমি ভালোভাবে কথা বলবে। আশ্চর্য তো, আমি তোমার মেয়েকে কিছু করিনি। আমি নিজে দুপুর থেকে বারবার জিজ্ঞেস করছি এমন মনমরা হয়ে আছে কেন। ও আমাকে কিছু বলছে না, পাথরের মতো বসে আছে। আমার মনে হয় ও শরীরের কালি লেগেছে, এজন্য এমন করছে। ওর শরীরে কালি এলো কিভাবে? পৃথিবীর সমস্ত কালি আমি তুলে ফেলবো। দীপিকা বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। সোম চৌধুরী মেয়ের এমন কান্নাতে কেঁপে উঠলেন। মেয়েকে সান্ত্বনা দিয়ে জানতে চায় দীপিকা কাঁদছে কেন। দীপিকা কাঁদতে কাঁদতে বলে, আমি কালির জন্য কাঁদছি না, আমাকে তুমি একটা স্কুটি কিনে দাও বাবা, আমি স্কুটিতে করে স্কুলে যাব। হেঁটে গেলে আমার পা অনেক ব্যথা করে। এর জন্য আমার মামুনি কাঁদছে? এখন থেকে প্রতিদিন আমার গার্ডরা তোকে দিয়ে আসবে আর নিয়ে যাবে। না, আমি স্কুটি চালাতে চাই। আমার সমস্ত বন্ধুরা স্কুটি দিয়ে চলাফেরা করে, অথচ সোম চৌধুরীর মেয়ে হয়ে আমার কোনো স্কুটি নেই। বোঝার চেষ্টা করো মামুনি, তুমি আমার একমাত্র সন্তান। স্কুটি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে যদি তোমার কিছু হয়ে যায় তখন আমার কি হবে? স্কুটির ভূত মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। দীপিকা রাগে সোম চৌধুরীর টেডিগুলো ছুঁড়ে ফেলে দিল। অতঃপর মাটিতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে থাকে। মেয়ের কান্না সহ্য করতে পারে না সোম চৌধুরী, তাই মেয়েকে কথা দেয় আগামীকাল সকাল হওয়ার পূর্বেই দরজার সামনে স্কুটি থামিয়ে রাখবে। দীপিকার শর্তে রাজি হওয়ার পরেই দীপিকা খাবার মুখে তোলে। আনমনে বলে, সঞ্জয়, তোমার মাধ্যমে আমি রাত দিনের ফারাক চিনেছি। এই দীপিকা তোমাকে এত সহজে ছাড়বে না। পরদিন সকালে ঘুম ভাঙতেই দীপিকা ছুটে গেল বাইরে। ফুল দিয়ে সাজিয়ে রেখেছে সোম চৌধুরী। দীপিকা বরণডালা দিয়ে বরণ করে নেয়। স্কুটিতে কালো টিকা দিয়ে ফোন করে বান্ধবী প্রিয়াঙ্কাকে। স্কুল ড্রেস পরে সাইকেল ছাড়াই দীপিকার বাড়িতে আসতে বলে। প্রিয়াঙ্কাকে পেছনে নিয়ে স্কুটি চালাতে ব্যস্ত দীপিকা। 2 বান্ধবী এসে থামে গ্যারেজের সামনে। সঞ্জয় তখন সকালের নাস্তা চা খাচ্ছে। দীপিকাকে স্কুটি থেকে নামতে দেখে প্রিয়াঙ্কা অধৈর্য হয়ে বলে, এই দীপু, স্কুটি থেকে নামলি কেন? ক্লাস শুরু হওয়ার সময় চলে এসেছে, দেরি হলে স্যার ক্লাসে ঢুকতে দিবে না। গতকাল বারবার বলে দিয়েছে যাতে লেট না হয়। এখন স্কুটিটা খারাপ হবে আর সারাতেও হবে। তুই স্কুটি থেকে নাম, গ্যারেজে সঞ্জয়ের কাছে দিয়ে আসছি। আজকে নতুন স্কুটি কিনলি আর নষ্ট হয়ে গেল, তোর বাবাকে জানাবি, স্কুটির দোকান ভেঙে ফেলবি। তারা তো অবশ্যই জানতো স্কুটি ভালো না, তবুও কেন তোকে দিল? খারাপ হয়নি বন্ধু, খারাপ হবে এখন, আর আমি নিজে খারাপ করব। প্রিয়াঙ্কা বুঝে উঠতে পারল না দীপিকার কথার মানে। সে দ্রুত স্কুটি থেকে নামতেই দীপিকা হাঁটু গেড়ে বসে পড়ে স্কুটির সামনে। তারপর ব্যাগ থেকে স্টিলের স্কেল বের করে এক এক করে স্কুটির তার কেটে ফেলল। প্রিয়াঙ্কা হতভম্ব হয়ে বলে,
দীপু, এটা কি করলি? নতুন স্কুটিটা খারাপ করে ফেললি? খারাপ যখন করবি তাহলে কিনলি কেন? আই লাভ সঞ্জয়, ভেরি ভেরি লাভ। তাই এখন এই স্কুটি সারানোর অজুহাতে আমি রোজ ওর কাছে যাব। আর স্কুলে যাবি না? দেখ দেরি হয়ে যাচ্ছে। একদিন স্কুলে না গেলে কিচ্ছু হবে না, কথা না বলে চুপচাপ চল। দীপিকা স্কুটি নিয়ে গ্যারেজে গেল। সঞ্জয় ততক্ষণে কাজ শেষ করে মাইক্রোবাস সারাই করছে। দীপিকার স্কুটির দিকে চেয়ে সুমনকে বলে স্কুটি সারিয়ে দিতে। সুমন যন্ত্রপাতি নিয়ে দীপিকার গাড়ির কাছে গেলে দীপিকা দিল এক ধমক। এই বুঝকে, একদম আমার গাড়িতে স্পর্শ করবি না। আজকেই নতুন কিনেছি গাড়িটা, কিছু হয়ে গেলে কিন্তু তোর খবর আছে। ওস্তাদ, আমি পারবো না, আপনি ম্যাডামের গাড়ি ঠিক করে দিন। কিছু হয়ে গেলে সোম চৌধুরী আমাকে আস্ত রাখবে না। সঞ্জয় বিরক্ত হলো দীপিকার কথায়। কিছুটা দূরে অন্য একটা গ্যারেজ আছে, দীপিকা সেইখানে নিয়ে গেলে পারত। হাতের কাজ করতে করতে বলে, আমার হাতে অনেক কাজ আছে, হাতের কাজ শেষ না করে তোমার স্কুটি ধরতে পারবো না। যদি তোমার তাড়া থাকে সামনের গ্যারেজে নিয়ে যাও। এমনিতেই স্কুলের সময় শেষ, এখন গিয়ে আর কি করব? তুমি তোমার হাতের কাজ শেষ করে আমার স্কুটিটা ঠিক করে দাও। দীপিকা কথাটা বলে টুলের উপরে বসে অপেক্ষা করে। মাঝে মাঝে আর চোখে সঞ্জয়কে দেখতে ভোলে না। সঞ্জয় যে কাপে চা খেয়েছিল সেটা এখনো টুলের উপরে পড়ে আছে, তাতে এক চুমুক চা অবশিষ্ট। সকলের অগোচরে দীপিকা সেই চায়ের কাপে চুমুক দেয়, চাটুকু পান করে পূর্বের স্থানে রেখে সোজা হয়ে বসে। দীর্ঘ 1.5 ঘন্টা পর মাইক্রোবাসের কাজ শেষ করে দীপিকা স্কুটি ঠিক করে দিল সঞ্জয়। দীপিকা স্কুটিটা পরীক্ষা করে 500 টাকার একটি নোট বের করে সঞ্জয়কে দিল। সঞ্জয় অন্য একটি গাড়ি সারাতে সারাতে বলে, টাকা লাগবে না ম্যাম। আপনার বাবা যদি শুনতে পারে আমি টাকা নিয়েছি তাহলে আমার গ্যারেজ আর আস্ত থাকবে না। দীপিকা জোর করে টাকাটা সঞ্জয়ের হাতে দিয়ে দিল। তারপরে প্রিয়াঙ্কাকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। প্রিয়াঙ্কা তখন মজার ছলে বলে, গাড়ি সারানোর সাথে একটু চা খাওয়া ফ্রি। আরে এটো খেলে ভালোবাসা বাড়ে, বুঝলি? আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। তবুও প্রিয়াঙ্কা ও দীপিকা স্কুটি নিয়ে বেরিয়েছে। গতকালকের মতো আজকেও গ্যারেজের সামনে এসে দীপিকা স্কুটি থামালো। ব্যাগ থেকে যন্ত্রপাতি বের করে চাকার নাট আলগা করে হাওয়া বের করে দিল। প্রিয়াঙ্কা লক্ষ্য করে বলে, এটা ঠিক হচ্ছে না। তোরা বড় লোক মানুষ আর সঞ্জয় দা গরিব। ও গ্যারেজের সামান্য একটা মেকানিক। তোর বাবা কখনো সঞ্জয় দাকে বাড়ির জামাই হিসেবে মেনে নেবে না। তোদের ভালোবাসা কখনোই সার্থক হবে না। শুধু শুধু সঞ্জয় দাকে কষ্ট দিস না। এটা যদি রাগের মাথায় সিদ্ধান্ত হয়ে থাকে তোর, তাহলে বলবো এই ধরনের প্রতিশোধ না নেওয়াই ভালো। ওরা গরিব হলেও ভালোবাসতে জানে। খামোখা আমি সঞ্জয়ের সাথে ভালোবাসার প্রতিশোধ কেন নিব? আমি সঞ্জয়কে সত্যিই অনেক ভালোবাসি। আর তাছাড়া আমার বাবা মা আমার জন্য সব করতে পারে, আমার জন্য সঞ্জয়কে মেনেও নেবে। তোর বাবা তোর সুখের জন্য সব করতে পারে, কিন্তু সঞ্জয়ের সাথে বিয়ে হলে তুই সুখী হবি না। এজন্য তোর এই একটা কথা সে মানবে না। দীপিকা অতি সাবধানতা অবলম্বন করে প্রিয়াঙ্কার কথা এড়িয়ে গেল। ধীরে ধীরে স্কুটি নিয়ে এগিয়ে গেল গ্যারেজের দিকে। গতকালকের মতো আজকেও সঞ্জয় চা খাচ্ছিল, তবে আজকের খাওয়ার ধরনটা অনেকটা ভিন্ন। চায়ের কাপ থেকে চায়ের প্লেটে ঢেলে সেখান থেকে পান করছে। দীপিকারও সেভাবে খেতে ইচ্ছে করলো। ছেলেটিকে ডেকে টাকা ধরিয়ে দিয়ে বলল, সামনের টং দোকান থেকে আমার জন্য 1 কাপ চা নিয়ে এসো, আর বাকি টাকা তোমার। সুমন খুশি হয়ে দীপিকার জন্য চা নিয়ে এলো। দীপিকাও সঞ্জয়কে অবলম্বন করে প্লেটের মাধ্যমে খেতে লাগলো। সঞ্জয় দীপিকার স্কুটি ঠিক করার ফাঁকে দীপিকাকে দেখল। আজ দীপিকাকে দাম্ভিক ও অহংকারী লাগছে না, বরং অন্যরকম লাগছে। সঞ্জয় হাওয়া ভরে নাট টাইট দেয়। ভালোভাবে দীপিকার স্কুটি পরীক্ষা করে দীপিকাকে উদ্দেশ্য করে বলে, তোমার স্কুটি দেখে যা বুঝলাম তোমার স্কুটি একদম নতুন নামানো হয়েছে, কিন্তু বারবার এমন সমস্যা কেন হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। তুমি স্কুটি নিয়ে শোরুমে গিয়ে কথা বলে দেখতে পারো, তারা বদলে দিতে পারে। আমার স্কুটির ব্যাপারে তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার টাকা রাখো। তারপর দীপিকা আবার 500 টাকার একটি নোট বের করে সঞ্জয়কে দিল। মেকানিক গাড়িতে হাত দিলে তার ফি 500 টাকা। এভাবে দিনের পর দিন পার হতে থাকে। প্রতিদিন কোনো না কোনো অজুহাতে দীপিকা সঞ্জয়ের গ্যারেজে আসে। এই জন্য সঞ্জয় দীপিকার উপর অনেক বিরক্ত।
তাই আগেভাগে দীপিকাকে কিছু বলার জন্য প্রস্তুতি নিচ্ছিল সঞ্জয়। এমন সময়ে দীপিকা এসে হাজির হলো সেখানে। আজকে জানায় তার স্কুটির ব্রেক কাজ করছে না। সঞ্জয় এতে বেশ রেগে গেল, সামনের টুলে একটা লাথি দিল। পরক্ষণেই সেটা উল্টে পড়ে। সঞ্জয় এবার চিৎকার করে বলে, তোমার সমস্যা কি? আমাকে একটু খুলে বলো তো। সেদিন রাস্তায় তোমার পদ আটকে তোমাকে আমার জীবনের কথাগুলো বলেছি, এজন্য তুমি সেই প্রতিশোধ আমার উপর তুলছো। এই জন্য নতুন স্কুটি কিনে প্রতিদিন নিজের হাতে খারাপ করে আমার কাছে নিয়ে আসো। তুমি ভুল ভাবছো। কেউ কি নিজের জিনিস নষ্ট করে? কিন্তু তুমি করো। এই শেষবারের মতো আমি তোমার স্কুটি সারিয়ে দিব, নিজেও একবার চালিয়ে দেখব। এরপর যদি খারাপ হয় আমার কাছে আর আনবে না। আমি তোমার স্কুটি আর সারিয়ে দিব না। বলেই সঞ্জয় দীপিকার স্কুটির ব্রেক ঠিক করতে শুরু করে। তারপর দীপিকার থেকে চাবি নিয়ে স্কুটি চালাতে শুরু করে। কুসুমপুর এলাকায় চক্কর দিয়ে পুনরায় গ্যারেজে ফিরে আসে। দীপিকার হাতে চাবি ফিরিয়ে দিয়ে বলে, আমি চেক করে দিয়েছি, গাড়ি ঠিকঠাকই আছে। আমি বিশ্বাস করি না। তুমি আমাকে নিয়ে একবার চালিয়ে দেখাও। একজন উঠলে সমস্যা হয় না, দুজন উঠলে সমস্যা হয়। সঞ্জয় বাধ্য হয়ে রাজি হয়। দীপিকা স্কুটিতে উঠতেই সা করে স্কুটি চালাতে থাকে। কুসুমপুরের রাস্তাগুলো অনেকটা ভাঙাচোরা, তাই স্কুটি চালানোর সময় এঁকে বেঁকে পড়ছিল দীপিকা। দীপিকা নিজের ভারসাম্য বজায় রাখতে সঞ্জয়ের কাজ জড়িয়ে ধরে। দীপিকার স্পর্শ সঞ্জয় অনুভব করলেও মুখ ফুটে কিছু বলে না। এতে যেন দীপিকা আরও বেপরোয়া হয়ে ওঠে। দুহাত দিয়ে পেছন থেকে সঞ্জয়কে জড়িয়ে ধরে। দীপিকাকে পেছনে নিয়ে সম্পূর্ণ এলাকা চক্কর দিয়ে থামে গ্যারেজের সামনে। সঞ্জয় স্কুটি থেকে নেমে রাগান্বিত গলায় বলে, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। তুমি যেটা করছো সেটা ঠিক না। আমার আর তোমার ভেতরের আকাশ পাতাল তফাৎ। তুমি নিজের মোহে আমার সাথে প্রেম করতে চাইছো, নাকি প্রতিশোধের তাড়নায়? আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি সঞ্জয়। তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমাকে আলো ও আঁধারের ব্যবধান বুঝিয়েছো। অনুশোচনায় নিজের ভালোবাসার কথা লুকিয়েছি। বাইক কিনে তা খারাপ করে তোমার কাছে আসার চেষ্টা করেছি। সঞ্জয়ের অনেক রাগ লাগে। সে আগের মতো দীপিকার স্কুটির ব্রেক খারাপ করে দেয়। দীপিকার হাতে চাবি দিয়ে বলে, আমি তোমার গাড়ি আগের মতো খারাপ করে দিলাম। যদি তোমার গাড়ি সারাই করে দেই, তুমি রোজ রোজ আমার পিছু নিবে। তাই এবার এতটা পথ পায়ে হেঁটে যাবে। এটাই তোমার শাস্তি। বলেই সঞ্জয় গ্যারেজের ভেতরে গেল। নোংরা কালিমাখা শার্টটা খুলে ভালো একটি শার্ট পরে নেয়। তারপর সুমনকে আজকের মতো গ্যারেজ বন্ধ করতে বলে বাড়িতে চলে যায়। এইদিকে বেলা বেড়ে যাওয়ার কারণে প্রিয়াঙ্কা বাড়িতে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে দীপিকাকে, কিন্তু দীপিকা নিজের সিদ্ধান্তে অনড়। সঞ্জয় তার ভালোবাসা গ্রহণ না করলে সে কিছুতে এক পাও ফেলবে না। তাই বাধ্য হয়ে প্রিয়াঙ্কা একাই বাড়ির পথ ধরে। এই সামান্য দেরির জন্য মায়ের কাছে অনেক কথা শুনতে হবে প্রিয়াঙ্কাকে। আকাশ মেঘের চাদরে ঢেকে আছে। বারবার বাজ পড়ছে বাইরে, ভয়ঙ্কর সেই শব্দ। দীপিকা গ্যারেজের ভেতরে ভয়ে জড়সড় হয়ে বসে আছে। বৃষ্টির ঝাপটায় অনেকটা ভিজে গেছে। দীপিকা এখনো বাড়িতে ফেরেনি বলে ওর মা অনেক চিন্তা করছে। মেয়ের চিন্তায় অস্থির হয়ে উঠেছে সোম চৌধুরী ও জবা। আদরের একমাত্র মেয়ে সকাল থেকে বাড়িতে নেই। সোম চৌধুরী গার্ডদের পাঠিয়ে দিয়েছে কুসুমপুর গ্রাম তছনছ করে দীপিকাকে খুঁজে বের করতে। মেয়ের হদিশ না পেয়ে জবার মনে পড়ল প্রিয়াঙ্কার কথা। প্রিয়াঙ্কার বাড়িতে কল করলে কল ঢোকে না। বৃষ্টির কারণে সার্ভার খারাপ হয়ে আছে। বাধ্য হয়ে সোম চৌধুরীকে সাথে নিয়ে জবা গেল প্রিয়াঙ্কার বাড়িতে। প্রিয়াঙ্কা তখন সোফায় বসে টিভি সিরিয়াল দেখছিল। কলিং বেলের শব্দ শুনে টিভি বন্ধ করে দরজা খুলে দিল। অপ্রত্যাশিতভাবে দীপিকার বাবা মাকে দেখে চমকে গেল প্রিয়াঙ্কা। প্রস্তুত হয়ে বলল, আঙ্কেল আন্টি, আপনারা আমাদের বাড়িতে ভেতরে আসুন। ভেতরে আসার সময় নেই মা। দীপিকা কি তোমাদের বাড়িতে আছে? সকালে তো তোমরা দুজন একসাথে বের হয়েছিলে। না আন্টি, দীপিকা তো আমাদের বাড়িতে নেই। আমি সেই দুপুরবেলায় বাড়িতে ফিরে এসেছি। ও আমাকে বলেছে একটু পর বাড়িতে চলে যাবে। কোথায় খুঁজবো আমি আমার মেয়েকে? বলেই জবা কেঁদে ওঠে। প্রিয়াঙ্কা তখন মনে পড়ে দীপিকার সাথে ওর শেষ দেখা হয়েছিল গ্যারেজে। প্রিয়াঙ্কা ছুটে গিয়ে ফোন করলো সঞ্জয়কে। সাইকেল সারাই করার জন্য সঞ্জয়ের নাম্বার এনেছিল। সঞ্জয় তখন রান্না করছিল উনুনে। দমকা হাওয়া ঠেকাতে এক হাতে ছাতা ধরেছিল। ফোন বাজলে সে রিসিভ করে না।
বেশ কয়েকবার প্রিয়াঙ্কা ফোন করতে থাকে, তাই বাধ্য হয়ে রিসিভ করে। পরক্ষণে সঞ্জয় শুনতে পেল প্রিয়াঙ্কার উদ্বিগ্ন গলা। সঞ্জাতা, দীপিকা কি এখনো তোমার কাছে? আমি এখন বাড়িতে আছি, তখনই আমি বাড়িতে চলে এসেছি। কেন? দীপিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আঙ্কেল আন্টি চিন্তায় অস্থির হয়ে আছে। ও কি এখনো গ্যারেজে আছে? তুমি একটু আমাকে খবর নিয়ে বলতে পারবে? সঞ্জয় কল বিচ্ছিন্ন করে ছুটে গেল গ্যারেজের দিকে। উনুনে পানি পড়ে নিভে গেছে আগুন। গ্যারেজের টিনগুলো বেশ পুরনো ও ছিদ্রযুক্ত। বৃষ্টির পানি ভেতরে প্রবেশ করছে। দীপিকা ভিজে ঠান্ডায় কাঁপছে। দীপিকাকে এমন অবস্থায় দেখে সঞ্জয় অস্থির হয়ে ওঠে, পাশাপাশি অনেক রাগ লাগে। দীপিকাকে বসা থেকে এক হাত ধরে টেনে দাঁড় করিয়ে চর বসিয়ে দিল গালে। দীপিকা গালে হাত দিয়ে ঠকঠক করে কাঁপছে। সঞ্জয় নিজের শার্টটা খুলে দীপিকার গায়ে জড়িয়ে দিয়ে বলে, বাড়িতে না ফিরে এখানে বসে ঠান্ডায় ঠকঠক করে কেঁপে কি প্রমাণ করতে চাইছো তুমি? তোমার কোনো ধারণা আছে তোমার বাবা মায়ের অবস্থা? তুমি আমার ভালোবাসা গ্রহণ না করলে আমি এক পাও ফেলবো না। আর আমি প্রমাণ করতে চাইছি আমি প্রতিশোধ নিচ্ছি না, বরং আমি তোমাকে ভালোবাসি। দীপিকা, এখন ছেলে মানুষই করার সময় নয়। তুমি এই মুহূর্তে বাড়িতে চলে যাবে। আমার গ্যারেজে আমি কাউকে রাখতে পারবো না। দীপিকা কোনো কথা না বলেই বাইরে গিয়ে দাঁড়ায়। বৃষ্টিতে আশেপাশে কোনো কাকপক্ষীও নেই। দৌড়ে আসতে গিয়ে সঞ্জয় নিজেও ভিজে গেছে। এখন গায়ে শার্টও নেই। সঞ্জয় অনুভব করতে পারছে দীপিকার অবস্থা। সঞ্জয় ঠান্ডায় কাঁপতে কাঁপতে বলে, দীপিকা, দয়া করে বাড়িতে ফিরে যাও। তুমি গ্যারেজ বন্ধ করে বাড়িতে ফিরে যাও। আমি তোমার গ্যারেজে যাব না। আর তুমি যতক্ষণ না আমাকে ভালোবাসি বলবে, আমি এখান থেকে কোথাও যাব না, মরে গেলেও না। সঞ্জয় হঠাৎ অনুভব করে দীপিকা তাকে অনেক অনেক ভালোবাসে। ইদানিং দীপিকার চরিত্রেও অনেক পরিবর্তন এসেছে। তাই দুহাত বাড়িয়ে দিয়ে বলে, ভালোবাসি দীপিকা, হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি। দীপিকা ছুটে এসে সঞ্জয়কে জড়িয়ে ধরে। আর সঞ্জয় ও দীপিকাকে নিজের বুকে আগলে নেয়। এই বৃষ্টি যেন আজ ওদের দুইজনের ভালোবাসার সাক্ষী হতে চেয়েছিল সঞ্জয়ের বুকে যেন দীপিকার জন্য ভালোবাসা উতলে উঠুক। এইবার কেটে যায় বেশ কিছুদিন। দীপিকা ও সঞ্জয়ের রসায়ন দিন দিন জমে উঠছে। প্রথম থেকে সঞ্জয় দীপিকাকে ভালো না বাসলেও এখন সে ঠিকই ভালোবাসে। দীপিকা ও সঞ্জয়ের সাথে মাঝে মাঝে স্কুল মিস দিয়ে ঘুরতে যায়। দেখতে দেখতে কয়েক মাস পেরিয়ে গেল। সময় পেরিয়েছে আজ 19শে অক্টোবর, দীপিকার জন্মদিন। সঞ্জয়ের সাথে থাকতে থাকতে সুমন এখন গাড়ির কাজ সম্পর্কে ধারণা পেয়েছে। প্রায় গাড়ি সুমনই সারিয়ে দেয়। সুমনকে গ্যারেজের দায়িত্বে রেখে সঞ্জয় দীপিকার স্কুলের সামনে গেল। স্বনামধন্য স্কুল হওয়ার কারণে সঞ্জয়কে ভেতরে ঢুকতে দেওয়া হলো না। তাই সঞ্জয় দীপিকার জন্য স্কুলের বাইরে অপেক্ষা করছে। ক্লাসের সময় পেরিয়ে টিফিনের সময় আসলে দীপিকা ক্লাস থেকে বের হয়। দীপিকাকে দেখে সঞ্জয় বাইরে থেকে ইশারা করে। অবিলম্বে দীপিকা ব্যাগ কাঁধে নিয়ে স্কুলের পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসে। স্কুলের দারোয়ান দীপিকাকে দেখে ধরতে আসে। দীপিকা দৌড়ে দৌড়ে সঞ্জয়ের কাছে এসে ওর হাত ধরে আবারও দৌড় দেয়। পেছনে তাকিয়ে দারোয়ানকে লক্ষ্য করে বলে, সঞ্জয়, জোরে দৌড়াও, পেছনে দারোয়ান আসছে। একবার আমাকে ধরে ফেললে বাবার কাছে বিচার চলে যাবে। তারপরে সর্বশক্তি দিয়ে দৌড়ে দুইজনে চলে গেল নদীর পাড়ে। হাঁপিয়ে গিয়েছে বলে দুইজন কিছুক্ষণ ভারী শ্বাস নিয়ে নদীর পাড়ে বসে। সঞ্জয় হঠাৎ দীপিকার হাত ধরে বলে, শুভ জন্মদিন আমার দীপু, তোমার জীবনে সবকিছু শুভ হোক। দীপিকা চমকে যায় শুভেচ্ছা বার্তা পেয়ে। আজকাল সঞ্জয়ের কথা ভাবতে ভাবতে তার সময় কাটে, এই জন্য নিজের জন্মদিনের কথা ভুলে গেছে। মাথায় একটা বাড়ি দিয়ে বলে, ধন্যবাদ দেব না, আমার জন্মদিনের গিফট দাও। শুকনো শুভেচ্ছা বার্তা আমি নেব না। সঞ্জয়কে গতকাল প্রিয়াঙ্কা জানিয়েছে আজ দীপিকার জন্মদিন, এই জন্য সঞ্জয় শুভেচ্ছা জানাতে পেরেছে। কিন্তু দীপিকার জন্য কোনো গিফট কেনেনি। তবে সে অন্য একটা গিফট দেবে। পরনের শার্টের বোতাম খুলতে থাকে। এতে দীপিকা অনেক ঘাবড়ে যায়। আশেপাশে তাকিয়ে ভীত গলায় বলে, এই সঞ্জয়, তুমি শার্টের বোতাম খুলছো কেন? দেখো, ভালো হবে না বলছি। তুমি আমার সাথে মজা করছো। এই ধরনের মজা আমার একদম পছন্দ না। তুমি শার্টের বোতাম লাগাও, না হলে আমি এক্ষুনি চলে যাব। সঞ্জয় দীপিকার কথা শোনে না, বরং দীপিকার চেপে রাখা হাতটা সে নিজের বুকের বাম পাশে রাখে। দীপিকা হাত ছাড়াতেই তার চোখে পড়ে জমাট বাঁধা রক্ত।
কিছুক্ষণ গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকার পর দীপিকা বুঝতে পারে সেখানে লেখা দীপুরানী। দীপিকা সেই স্থানে হাত বুলিয়ে দেখে লেখাটা উঠছে না, আশেপাশের জায়গাটা অনেকটা লাল হয়ে আছে। দীপিকা বুঝে যায় সঞ্জয় ট্যাটু করেছে। আনন্দে দীপিকার চোখে পানি চলে আসে। সে সঞ্জয়কে দুহাতে জড়িয়ে নিয়ে বলে, তোমার বুকে খোদাই করে আমার নাম লিখে ফেললে? আমিও কথা দিচ্ছি, সারা জীবন আমি তোমার সাথেই থাকবো। এভাবেই তোমার বুকে আমায় আগলে রেখো সঞ্জয়। এই বলেই দীপিকা সঞ্জয়ের বুকের লেখার নামের ওপরে নিজের ঠোঁটের স্পর্শে একটা চুম্বন এঁকে দিল। বুকের ওপরে ঠোঁটের স্পর্শ পেতেই সঞ্জয়ের শরীর যেন শিহরিত হয়ে উঠল। তার জীবনের প্রথম ভালোবাসা দীপিকা। এতদিনে তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছে সঞ্জয়। নিজের অজান্তেই সে বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্নটা দেখেছে সঞ্জয়। এই স্বপ্নই হয়তো এবার ভেঙে চুরমার হতে চলেছে। দীপিকা ও সঞ্জয়ের এই মধুর মুহূর্তটি ধারণ করে নিল কেউ তার মস্তিষ্কে। এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার পথে ব্রিজের ওপর ঘটনাটি নিজের চোখে দেখে দীপিকার ছোট মামা দীপ। মামা হলেও সে দীপিকার সাথে থাকে। এতদিন দীপ বিদেশে ছিল। পকেট থেকে ফোনটা বের করে দৃশ্যটি ধারণ করে নেয়। তারপরে গ্লাস তুলে গাড়ি চালানোর আদেশ দেয়। বাড়িতে ফিরে জামাইবাবুকে ভিডিও দেখায় দীপ। দীপিকার সাথে মেকানিক সঞ্জয়কে দেখে রক্ত মাথায় উঠে যায়। সোম চৌধুরী নিজের বন্দুকটা বের করে গার্ডদের আদেশ দেয়, আমি এই মুহূর্তে এই 2 টাকার মেকানিকের বাড়িতে যেতে চাই। ওর বুকে 3টা গুলি করে আমার দীপিকাকে বুকে নেওয়ার গুরুতর শাস্তি দিতে চাই। বলেই সোম চৌধুরী হুঁশিয়ারি দিল। তারপর গার্ড ও নিজের শালা দীপকে নিয়ে বেরিয়ে গেল সঞ্জয়দের বাড়ির উদ্দেশ্যে। সঞ্জয়ের মা সিথি জামা কাপড় কেচে ধুয়েছে সবে। ধীরে পা ফেলে সে দড়ির কাছে যায়। হাতিয়ে হাতিয়ে দড়িতে জামা কাপড় মেলে দিচ্ছেন। এমন সময় 3টা গাড়ি এসে থামে তার সামনে। অতঃপর শুনতে পেলেন পায়ের শব্দ। একদল লোক এসে তার সামনে দাঁড়ায়। সোম চৌধুরী বলে, এইটা ওই সঞ্জয়ের বাড়ি? কোথায় ও? কে আপনারা? আমি সঞ্জয়ের মা। ওর কাছে কি চাই আপনাদের? তোর ছেলের জীবন চাই আমি। বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার মতলব করেছে ও। আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে আমার সম্পত্তি দখল করতে চাইছে। কি? আমার ছেলে আপনার মেয়ের সাথে প্রেম করছে? আপনার মেয়ে করছে না? আগে ঘর ঠিক করুন, পরে বাহিরের। সিথির কথায় প্রচণ্ড রেগে গেলেন সোম চৌধুরী। সিথির দিকে বন্দুক তাক করে বজ্রকণ্ঠে বলে, চুপ, একদম চুপ। তুই আমাকে চিনিস না। আমি মাফিয়া কিং সোম চৌধুরী। আমার সামনে একটা মাছি দাঁড়িয়ে থাকতেও ভয় পায়, আর তুই মানুষ হয়ে আমার উপরে গলাবাজি করিস। ওই গলা আমি ছুরির আঘাতে কেটে ক্ষতবিক্ষত করে ফেলবো। আপনার সেই ক্ষমতা আছে? আপনি অবশ্যই পারবেন, তবে আমার ছেলেকে আপনি নিজের মতন পরিচালনা করতে পারবেন না। ও আপনার মেয়ে দীপাকে ঠিকই বিয়ে করে নিবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিব। সিথির একের পর এক বেপরোয়া কথায় ভীষণ রেগে গেলেন সোম চৌধুরী। নিজের বন্দুক দিয়ে একের পর এক গুলি ছুটতে থাকে সিথির বুকে। গুলির কারণে সিথির বুক ঝাঁঝরা হয়ে রক্তে ভেসে যাচ্ছে উঠান। অন্ধ সিথি মাটিতে পড়ে কাতরাতে থাকে যন্ত্রণায়। ছটফট করতে দেখে সোম চৌধুরী হেসে ওঠে। তারপরে সিথির দিকে এগিয়ে গিয়ে সিথির গলায় পা দিয়ে চাপা দেয়। সিথি মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে একবার তাকায় সোম চৌধুরীর দিকে। উচ্চস্বরে হাসতে হাসতে সোম চৌধুরী বলে, ওই গলা দিয়ে আমার মুখের উপর কথা বলছিস? আমার সাথে তর্ক করছিস? আমার ঘরের সম্মান নষ্ট করার কথা বলতেছিস? সেই গলা দিয়ে আমি কখনো শব্দ বের হতে দেব না। আমি চিরতরে সেই গলার শব্দ কেড়ে নিলাম। জামাইবাবু, এটা আপনি কি করলেন? আমাদের উদ্দেশ্য ছিল সঞ্জয়কে মারা। আপনি সঞ্জয়কে না মেরে সঞ্জয়ের মাকে কেন মারলেন? এখন সঞ্জয় আরো সতর্ক হয়ে যাবে। কে বলেছে ও সতর্ক হবে? ও সতর্ক নয়, বরং আমার মেয়ের জীবন থেকে চলে যাবে। ওর মাকে মেরে আমি ওর মনে ভয়ের সৃষ্টি করেছি। এখন ওর কোনোই পিছুটান নেই। আপনি এই স্মৃতিকে দিয়ে সঞ্জয়কে রাস্তা থেকে সরাতে পারবেন। এই ঘটনার পর ভয়ে যদি সঞ্জয় আমার মেয়ের জীবন থেকে সরে যায় তাহলে তো ভালো, আর না হলে ওকেও সিথির কাছে পাঠিয়ে দিব। মা ও ছেলে ওখানে বসে স্বপ্ন দেখবে। সোম চৌধুরী একটা কাগজে কিছু লাইন লিখে সিথির উপরে রাখল, যাতে কাগজটা উড়ে না যায়। তাই একটা ইটের খণ্ড সেখানে রেখে দিল। সেখানে লেখা সোম চৌধুরীর টার্গেট। তারপরে চলে গেল সঞ্জয়দের বাড়ির থেকে।
আড়াল থেকে সবটা দেখেছে সুমন। হাতে ছিল সঞ্জয়ের দেওয়া বাজারের ব্যাগ। ব্যাগটা এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সুমন আর সামনের দিকে পা ফেলার সাহস পায়নি। ছুটে গেল গ্যারেজে সঞ্জয়ের কাছে। সঞ্জয় তখন গ্যারেজে কাজ করছিল। সুমনকে ছুটে আসতে দেখে এগিয়ে গেল। সুমন এতটা জোরে দৌড়াচ্ছিল যে সঞ্জয়কে ধরতে গিয়ে পা পিছিয়ে গেল। তারপরে বলে, এভাবে দৌড়াচ্ছিস কেন? কুকুরে তাড়া করেছে তোকে? তোমার মাকে। সুমন ভয়ে সম্পূর্ণ কথা বলতে পারে না সঞ্জয়কে। হাঁপানোর পাশাপাশি কাঁপতে থাকে ওর শরীর। সঞ্জয় বিরক্ত হয়ে বলে, কি হয়েছে আমার মায়ের? তুই তার কাছে বাজারের ব্যাগ দিয়ে এসেছিস তো? দীপিকার বাবা সোম চৌধুরী এইমাত্র তোমার বাড়িতে গিয়েছিল। তোমার মাকে কতগুলো গুলি করেছে। রক্তে তোমার মায়ের শরীর মেথে গেছে। গুলি করার পর পা দিয়ে তোমার মায়ের গলা চেপে ধরেছিল, তারপরে বাড়ি থেকে চলে গেছে। সুমনের কথা শোনার পর সঞ্জয় নিজেকে আর শান্ত রাখতে পারে না। হাতে থাকা সমস্ত যন্ত্রপাতি পড়ে যায়। সুমনের মুখে কথাগুলো শুনে যেন সঞ্জয়ের এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না। কথাটা শোনা মাত্রই সঞ্জয়ের পা থেকে যেন মাটি সরে যায়। মনে হয় এক্ষুনি হয়তো মাথা ঘুরে পড়ে যাবে, কিন্তু পাগলের মতো চিৎকার করে ওঠে, না, এটা হতে পারে না। তুই ভুল দেখেছিস সুমন। আমার মা মরে যায়নি। তুই ভুল দেখেছিস। কথাটা বলে সর্বশক্তি দিয়ে বাড়ির দিকে ছুটে গেল। রাস্তায় দেখতে পেল সঞ্জয়ের দেওয়া বাজারের থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর একটু এগোতেই দেখতে পেল সিথির রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। সঞ্জয় যেন শোকে পাথর হয়ে গেল। ধীর পায়ে এগিয়ে গিয়ে সিথির মাথার কাছে বসে। দুহাত দিয়ে সিথির মাথা নিজের কোলে নিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে বলে, মা, ও মা, কি হয়েছে তোমার? আমার সাথে কথা বলো। আমার খুব ক্ষুধা লেগেছে। আমাকে খেতে দিবে না? দেখো মা, আমি চলে আসছি। ও মা, আমার সাথে কথা বলো না মা। আমি যে তোমার ছাড়া বড্ড একা হয়ে যাব। ও মা, কথা বলো। সঞ্জয় সিথিকে ধরে একের পর এক কথা বলে চলেছে, কিন্তু সঞ্জয়ের কোনো কথাতেই সিথি সায় দিচ্ছে না। সঞ্জয় কিছুক্ষণ কান্নার পর সিথিকে পাঁচকোলা করে নিয়ে যায় সামনের ফার্মেসিতে। ডাক্তার সমস্ত পরীক্ষা করে জানান সিথি বেঁচে নেই। এই মস্ত বড় পৃথিবীতে সঞ্জয় একা হয়ে যায়। সিথিকে শেষ যাত্রার জন্য সাজিয়ে কাঠের উপরে রাখা হয়েছে। কিছুক্ষণ পর সঞ্জয় আগুন দিল চিতায়। সঞ্জয়ের চোখের সামনে তার মা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। সঞ্জয়ের বারবার নিজেকে অপরাধী মনে হয়। সে যদি দীপিকার সাথে সম্পর্কে না জড়াতো, তাহলে সিথি এখনো পৃথিবীর বুকে নিঃশ্বাস নিত। সিথির শেষ কাজের কথা শুনে নীল ঢাকা থেকে বরিশালের কুসুমপুরে এসেছে। সঞ্জয় কাঁদতে কাঁদতে সিথির চিতার কাছে গেলে নীল তাকে থামায়। বিচলিত হয়ে বারবার বলে, পাগল হয়ে গেছিস তুইও কি তোর মায়ের মতো মরে যাবি? আন্টিকে তোর মৃত্যুর জন্য তোকে জন্ম দিয়েছিল। সঞ্জয় মাটিতে বসে অনবরত কাঁদতে থাকে। অন্যদিকে দীপিকা সঞ্জয়কে ফোন দিয়ে না পেয়ে গ্যারেজের মালিককে ফোন দিয়েছে। গ্যারেজের মালিক সঞ্জয়কে বলে, সঞ্জয়, তোমার ফোন কোথায়? দীপিকা বারবার তোমাকে ফোন দিচ্ছে, না পেয়ে আমাকে কল করেছে। ওকে বলে দিন আমি এখন ব্যস্ত আছি। আমি ফ্রি হয়ে ওর সাথে কথা বলবো। আর অন্যদিকে নিজের মনে মনে বলতে থাকে, আমি আর দীপিকার সাথে সম্পর্ক রাখবো না। ওর জন্য আমার মা মরেছে। ওর বাবা আমাদের সম্পর্ক কোনোদিন মেনে নিবে না। তাই আমারও আর ওকে প্রয়োজন নেই। পাগল হয়ে গেছিস তুই? আন্টি তোর ভালোবাসার পক্ষে বলে সোম চৌধুরী তোর মাকে মেরে ফেলেছে। তুই এখন দীপিকাকে ভুলে গেলে আন্টির মৃত্যুর কোনো মানেই হয় না। নিজেকে একটু সময় দে, ঠিক হয়ে যাবে সব। দীপিকা অনবরত ফোন করে চলেছে সঞ্জয়কে। কিছুক্ষণ পূর্বে সোম চৌধুরী জানিয়েছে আজকে দীপিকাকে পাত্রপক্ষ দেখতে আসছে। হঠাৎ এমন সিদ্ধান্তে চমকে গিয়েছিল দীপিকা। বাবার অমতে যেতে পারবে না বলে সেজেগুজে বসে আছে। মামা দীপ সব সময় দীপিকার পক্ষে থাকলেও আজ দীপিকার কোনো কথা সে শুনছে না। দীপিকার কান্নাও দীপের মন গলাতে পারছে না। অন্যদিকে সঞ্জয় ফোন তুলছে না। দীপিকা কি করবে বুঝে উঠতে পারছে না। এই সময় সঞ্জয় কেন ফোন তুলছে না? প্লিজ সঞ্জয়, ফোনটা তোলো। অনেক বড় একটা বিপদ চলে এসেছে আমার সামনে। আমি এই বিয়ে করতে চাই না সঞ্জয়। একমাত্র তুমিই আমার ভরসা। প্লিজ ফোনটা তোলো সঞ্জয়। এমন সময় জবা ঘরে এসে দীপিকার হাত থেকে ফোন কেড়ে নিল।
সঞ্জয়ের ডায়াল করা নাম্বারটা কেটে ফোন বন্ধ করে দিল। মায়ের এমন কাণ্ডে আশ্চর্য হয়ে দীপিকা বলে, মা কি করছো এসব? আমার ফোন দাও। তোমার বাবা বিয়ের আগে ফোন দিতে বারণ করেছে। মা, হঠাৎ বিয়ের জন্য তোমরা উঠে পড়ে লাগলে কেন? আমি এখনো পড়ালেখা করতে চাই। পড়ালেখা করে কি হবে? আমিও অনেক পড়ালেখা করেছি, এখন কোনো চাকরি করছি না। তোরও পড়াশোনার দরকার নেই। কিন্তু কেন মা? কেন আমার সাথে এমন করছো তোমরা? কারণ তুমি একটা মেকানিকের সাথে সারাদিন টই টই করে আমাদের মান সম্মান সব নষ্ট করে দিয়েছো। তোমার বাবা এজন্য তোমার বিয়ে দেবে। আজ থেকে তোমার পড়াশোনাও বন্ধ, বাইরে বের হওয়া বন্ধ, ফোন ব্যবহার করাও বন্ধ। আমি সঞ্জয়কে ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি চাও না তোমার মেয়ে ওর সাথে সুখে থাকুক? কি আছে ওই ছেলের? থাকার মতো একটা বাড়ি নেই, ভালো একটা চাকরি নেই, দিন আনে দিন খায়, না খেয়েও থাকে। আমি আমার একমাত্র মেয়েকে কখনোই এমন একটা ছেলের হাতে তুলে দেব না। তোমার বাবা বলেছে ওকে ভুলে যেতে। এর মধ্যে দীপিকার ডাক আসে নিচে যাওয়ার। পাত্রপক্ষ চলে এসেছে, তারা দীপিকাকে দেখেই চলে যাবে। জবা দীপিকাকে শাসন করে নিয়ে যায় রান্নাঘরে, হাতে একটা শরবত ধরিয়ে দিয়ে হাজির করে ড্রয়িং রুমে। পাত্রপক্ষ দীপিকাকে দেখেই পছন্দ করে ফেলে। দীপিকার হাতে বালা পরিয়ে দিয়ে বলে, মেয়েকে আমাদের অনেক পছন্দ হয়েছে। আমার ছেলে কয়েকদিনের ভেতরে সিঙ্গাপুরে চলে যাবে। আমি চাইছি খুব তাড়াতাড়ি দীপিকার সাথে আমার ছেলের বিয়ে দিতে। বিয়ের পর দীপিকাকে সিঙ্গাপুরে নিয়ে যাবে। এখন দুর্জয়ের পাসপোর্ট ও ভিসা শেষ, ফ্লাইটের তারিখও পড়েছে। আপাতত দীপিকাকে নিয়ে যাওয়া সম্ভব না। পরের বার আসলে যদি দীপিকা যেতে চায় তখন সে যেতে পারে। আমি দুর্জয়কে কাজ করতে বারণ করি। আমাদের যা সম্পত্তি আছে 10 বছর বসে খেলেও কম পড়বে না, কিন্তু আমার ছেলেটার শুধু কাজ আর কাজ। পাত্রপক্ষের সম্পত্তির কথা শুনে সোম চৌধুরী সন্তুষ্ট হলেন। তার কাছে টাকা মানেই সুখ, সুখ মানেই টাকা। একমাত্র মেয়ে বলে তিনি কিছুতেই কমতি রাখবেন না বলে জানায়। প্রিয়াঙ্কা দীপিকার ঘরের ঠিক নিচে এসে দাঁড়িয়ে আছে। দীপিকাকে ঘরে বন্ধ করে রেখেছে সোম চৌধুরী। দীপিকা ঘর থেকে বের হচ্ছে না দেখে প্রিয়াঙ্কা আগ্রহ প্রকাশ করে বাড়ির ভেতরে গেল। জবা বিয়ের তোড়জোড় করতে ব্যস্ত ছিল। প্রিয়াঙ্কাকে দেখে জবা কিছু বলতে যাবে, তার আগেই প্রিয়াঙ্কা বলে, আন্টি, দীপিকা কোথায়? ও আজকে স্কুলে যাবে না? দীপিকা শুধু আজকে না, আর কখনোই স্কুলে যাবে না। ওর বাবা ওর জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছে, তাই আমরা আর ফিরে রাখতে চাইছি না। আগামীকাল ওর বিয়ে। কিন্তু দীপিকার এ যে ইচ্ছে ছিল ও অনেক পড়াশোনা করে চাকরি করবে। আমার স্বামী সেটা কখনোই হতে দেবে না। দীপিকা কিছুতেই এই বিয়েতে রাজি হতে চাইছে না। দীপিকাকে তুমি একটু বোঝাও, ও যাতে এই বিয়েটা করে নেয়। এতে দীপিকা সুখে থাকবে, আর ওর সুখ দেখে আমরা সুখে থাকবো। প্রিয়াঙ্কা জবাকে আর কিছু না বলে দীপিকার ঘরে গেল। দীপিকা উবুর হয়ে শুয়ে বালিশ চেপে কেঁদে যাচ্ছে অনবরত। ঘরের ভেতর ঢুকে দরজায় আঘাত করতে দীপিকা তাকালো। প্রিয়াঙ্কাকে দেখে আর শান্তিতে থাকতে পারে না। প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, বাবা জোর করে আমার বিয়ে দিয়ে দিচ্ছে। সঞ্জয় ছাড়া আমি আর কারোর বউ হতে পারবো না। তুই যেভাবেই হোক আমাদের বিয়ে আটকে দে প্লিজ। কি সব বলছিস তুই দীপু? আমি একটা সামান্য মেয়ে, আমি কিভাবে তোদের বিয়ে আটকাবো? আমি তখনই বলেছিলাম সঞ্জয়ের সাথে তুই তার সম্পর্ক রাখিস না, তোর পরিবার মেনে নিবে না। তবুও আমার কথা শুনলি না। আরেকটা কথা তোকে বলাই হলো না, গতকাল তোর বাবা আর মামা মিলে সঞ্জয়দার বাড়িতে গিয়েছিল। সঞ্জয়দাকে বাড়িতে না পেয়ে আন্টিকে গুলি করে মেরে ফেলেছে। এজন্য গতকাল তোর কল ধরতে পারিনি। আজকে সকাল থেকে তোকে অনেকবার ডায়াল করেছে, কিন্তু তোর ফোন বন্ধ বলেছে। দীপিকা যেন হতভম্ব হয়ে গেল প্রিয়াঙ্কার কথা শুনে। সোম চৌধুরী এতটা নৃশংসভাবে কাউকে খুন করতে পারে দীপিকা ভাবতেই পারেনি। দীপিকা বুঝে গেছে বাড়ি থেকে ওদের সম্পর্ক কেউ মেনে নেবে না, তাই প্রিয়াঙ্কার ফোন চায়। সঞ্জয়ের ফোন নাম্বার দীপিকার মুখস্থ ছিল, এই জন্য অনায়াসে ফোন করতে পারে। প্রথমবার সঞ্জয় কল রিসিভ করে। দীপিকা তখন কাঁদতে কাঁদতে বলে, সঞ্জয়, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কালকেই আমার বিয়ে। আমি যদি তোমাকে না পাই তাহলে আমি নিজেকে শেষ করে দেব। এখন অন্তত তুমি আমায় প্লিজ ফিরিয়ে দিও না সঞ্জয়। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে সকালে আমার সাথে নদীর পাড়ে দেখা করবে।
আমি সেখানে তোমার জন্য অপেক্ষা করব। যদি আমায় সত্যি ভালোবাসো তাহলে কিন্তু অবশ্যই এসো। আর যদি নিজের বাবা মাকে বেশি ভালোবাসো তাহলে নিশ্চয়ই তুমি আসবে না। রাতের সাথে সাথে পুরো বাড়ি ঝিমিয়ে পড়েছে ঘুমে। তখন সারা রাত জেগে ভোরের জন্য অপেক্ষা করছে দীপিকা। ভোরের সূর্যের লাল আভা দিগন্তরে ছড়িয়ে যাওয়ার সাথে সাথে দীপিকা বাড়ি থেকে পালাতে ব্যস্ত হয়ে উঠল। এখন সবাই ঘুমোচ্ছে, আমাকে এই মুহূর্তেই বাড়ি থেকে বেরোতে হবে, না হলে কেউ দেখলে আমাকে চিরজীবনের মতন আটকে দেবে। গতকাল দীপিকার হলুদ সংঘটিত হয়েছিল বলে হলুদ শাড়িটা এখনো তার পরনে। দীপিকা হলুদ শাড়িটা বদলে 3 পিস পরে নেয়। তারপরে হলুদ শাড়িটা দোতলার বারান্দার রেলিংয়ে বাঁধে। আশেপাশে গার্ডদের উপস্থিতি অনুভব করে দীপিকা ধীরে ধীরে নিচে নেমে আসে। তারপরে কারোর সাহায্য ছাড়া অতি সাবধানে বাড়ি থেকে পালিয়ে যায়। তখন 2-1টা গাড়ি চলছে, তবে অনেকটা নিবিড় পরিবেশ। দীপিকা নদীর পাড়ে গিয়ে দেখে সঞ্জয় তার জন্য দাঁড়িয়ে আছে। দীর্ঘ প্রতীক্ষার পর দুটি মানুষ একত্রিত হতে গভীর আলিঙ্গনে ব্যস্ত হয়ে ওঠে। দীপিকা কাঁদতে কাঁদতে সঞ্জয়ের শার্টের অনেকটা ভিজিয়ে ফেলল। দীপিকার মাথায় হাত রেখে সঞ্জয় তাকে সান্ত্বনা দিয়ে বলে, এখন আমাদের কিছু করার নেই দীপু। আজকের পর আমাদের দেখা করাটা ঠিক হবে না। তাই তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। তুমি খুব ভালো থেকো দীপু। এইসব কি বলছো সঞ্জয় তুমি? আমি তোমার কথা ভেবে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, আর এখন তুমি বলছো তোমার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা? প্লিজ বহু দূরে কোথাও পালিয়ে চলো সঞ্জয়। তুমি একদিন বলেছিলে তোমার বন্ধু নীল ঢাকাতে থাকে, চলো আমরা ওর কাছে চলে যাই। সেখানে একটা চাকরি তুমি জোগাড় করতে ঠিক পারবে। কিন্তু কোনো কিন্তু না, আমি বাড়ি থেকে একবারের জন্য পালিয়ে এসেছি। হয় তুমি আমায় নিয়ে ঢাকায় চলে যাবে, না হলে এই নদীতে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। আর আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে একমাত্র তুমি। আমি মরে গেলে তুমি সত্যি নিজেকে ক্ষমা করতে পারবে তো সঞ্জয়? দীপিকার জেদের কাছে সঞ্জয় হেরে গেল। সঞ্জয় দীপিকাকে নিয়ে বাস স্টপে গেল। টিকিট কেটে বাস আসার জন্য অপেক্ষা করছে। এই ফাঁকে নীলের নাম্বারে কল করে সঞ্জয়। ভোর হওয়ার কারণে রিসিভ করে না সে। ঢাকা থেকে বরিশালের রাস্তা প্রায় 4.5 ঘন্টা। ততক্ষণে সকাল হয়ে যাবে। নীলও ফোন রিসিভ করবে, তাই দীপিকাকে নিয়ে বাসে ওঠে সঞ্জয়। দীপিকা বড় করে ঘোমটা দেওয়ার কারণে ওকে তেমন দেখা যাচ্ছে না। বাসে যথেষ্ট সিট থাকার পরেও সঞ্জয় ও দীপিকা পেছনে কর্নারে একটি সিটে বসে। দীর্ঘ 2.5 ঘন্টা পর বাস এসে থামে বাস স্টপে। দীপিকা ওড়নায় ভালোভাবে মুখ ঢেকে টং দোকানে বসে। সঞ্জয় অনবরত ফোন করতে থাকে নীলকে। 51 বার কল করার পরে কল রিসিভ হলো। নীল তখন গ্যারেজে যাওয়ার জন্য তৈরি হয়েছে। নীল কল রিসিভ করে বলে, এতবার কল করলি কেন সঞ্জয়? তুই জানিস সারা রাত আমার ফোন সাইলেন্ট থাকে। এত কথা বলার সময় নেই। 2 ঘন্টা ধরে আমি আর দীপু বাস স্টপে এসে বসে আছি। তুই তাড়াতাড়ি আমাদের নিয়ে যা। তোর বাস স্টপ মানে? আর দীপিকা তোর সাথে কি করছে? দীপুর বাবা জোর করে ওর বিয়ে ঠিক করেছে, তাই আমরা পালিয়ে এসেছি। এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। উপায় ছিল না? আমাকে আগে ফোন করে বলতে পারতি, আমি তোদের থাকার ব্যবস্থা করতাম। এখন কোথায় থাকবি তোরা? আমার ফোনে টাকা নেই, তুই তাড়াতাড়ি বাস স্টপে চলে আয়। নীল আর গ্যারেজে না গিয়ে চলে যায় বাস স্টপের দিকে। দুই বন্ধুর সাক্ষাৎ হলে সব ঘটনা খুলে বলে নীলকে। এখন মাসের শেষের দিক, ভালো ঘর পাওয়া যাবে না। তাছাড়া নীল একা ঢাকায় আছে, এই জন্য অল্প খরচে কয়েকজন সাথে মিলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে। সেখানে কেবল ছেলেরা থাকতে পারে। সঞ্জয় কিছুক্ষণ ভেবে কাছাকাছি একটা মার্কেট থেকে জেন্টস পোশাক কিনে নেয়, তা দীপিকাকে পরিয়ে দেয়। জেন্টস শার্ট, জুতা ও ক্যাপে একদমই দীপিকাকে মেয়ে লাগছে না। নীলের ফ্ল্যাটে 4 ছেলে থাকে। 4 জন দিনের কাজ করে বলে নিশ্চিন্তে থাকতে পারবে দিনে। তবে রাতের আগে একটা ব্যবস্থা করতে হবে। দীপিকা বাসে উঠতে পারে না। আজ বাসে ঢাকাতে এসেছে বলে দীপিকা অনেক ক্লান্ত হয়ে পড়েছে। নীল দুজনের দিকে তাকিয়ে বলে, তোরা দুজনে ঢাকা চলে আসলি, ভেবে দেখেছিস এবার কি করবি? এটা গ্রাম না যে ক্ষেত কাজ করে তোদের চলে যাবে, এটা শহর। এখানে চাকরি পেতে হলে অনেক সময় লাগে, শিক্ষাগত যোগ্যতা লাগে। তোদের যা অবস্থা, মনে হয় না সার্টিফিকেট এনেছিস। তুই তো জানিস আমার অবস্থাটা। সোম চৌধুরী আমাকে মারার জন্য ওট পেতে বসে আছে। এদিকে দীপিকার বিয়ে ঠিক করে ফেলেছে। আজকে 8টার লগ্নে বিয়ে। দীপিকা আমাকে বারবার হুমকি দিচ্ছে পালিয়ে আসতে।
না হলে ও আত্মহত্যা করবে। সেই মুহূর্তে আমি ওকে নিয়ে পালিয়ে কোথায় যেতাম তুই বল? এই গুরুতর একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তোদের ভেবে নেওয়া উচিত ছিল সারা জীবন পারবি একসাথে থাকতে। পেটে টান পড়লে ভালোবাসা বন্ধ জানলা দিয়ে পালাই, বুঝেছিস? তুই আমার একমাত্র দোস্ত বলে তোর কাছে এসেছি। আমি বুঝতে পারিনি যে তুই খুশি হবি না। সঞ্জয়ের ইমোশনাল কথায় নীল কাবু হয়ে গেল। শত হোক বন্ধু যে, জানালা বন্ধ করে পর্দা টেনে দিল। তারপরে তালা চাবি দিয়ে বেরিয়ে যেতে যেতে বলে, ভেতর থেকে ছিটকানি তুলে রাখিস, 5টার আগে কেউ তোদের বিরক্ত করবে না। আর আমি তোর আগেই চলে আসবো। রান্নাঘরে দেখবি একটা তাকে নীল নামে লেখা খাবার আছে, সেখান থেকে খাবার নিয়ে খাবি দুজনে, অন্যের খাবার ধরবি না। সঞ্জয় জড়িয়ে ধরল বন্ধুকে। নীল সঞ্জয়ের পিঠে হাত রেখে বেরিয়ে গেল ঘর থেকে। বাইরে থেকে ছিটকানি তুলে তালা ঝুলিয়ে বেরিয়ে গেল কাজের উদ্দেশ্যে। সঞ্জয় তাকিয়ে দেখল দীপিকা ঘুমে কাদা। দীপিকাকে না তুলে নীলের জামা কাপড় নিয়ে গোসল করতে ওয়াশরুমে ঢোকে। অপরদিকে জবা দরজার বাইরে এসে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে। বিরতিহীন ধারায় দরজায় কড়া নেড়ে চলছে, কিন্তু দীপিকা দরজা খুলছে না। জবা দরজা ধাক্কা দিতে দিতে বলতে থাকে, দীপু, বাড়িতে মানুষ গিজগিজ করছে, দয়া করে তুই আর সিন ক্রিয়েট করিস না, দরজা খোল। সোম চৌধুরী ও দীপও এসে পড়েছে সেখানে। উপস্থিত আরো কাজের লোকেদের সেখানে দেখে দীপ রেগে গেল। সমস্যা কি তোমাদের? এখানে দাঁড়িয়ে ভিড় না বাড়িয়ে নিজেদের কাজে যাও না। জবাকে উদ্দেশ্য করে, এই কি হয়েছে দিদি? কখন থেকে দরজা ধাক্কা দিচ্ছি, এখনো পর্যন্ত দরজা খুলছে না। মেয়েটা আবার কিছু করে ফেলেনি তো? এমন কথা বলিস না দিদি, আমি দেখছি। বলেই দীপ একের পর এক লাথি দিতে থাকে দরজার ওপরে। কালো টাকায় বাড়ি তুলেছে, তাই প্রতিটি জিনিস বেশ মজবুত। অনেক কষ্টে দরজার লক ভেঙে ফেলে দীপ। তারপরে ভেতরে গিয়ে হদিশ পায় না দীপিকার। জবা বারান্দায় গিয়ে হলুদের শাড়িটা রেলিংয়ের সাথে বাধা দেখে চিৎকার করে ওঠে, কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো, দেখো দীপিকা আমাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে পালিয়ে গেছে। মেয়েটা শান্তি দিল না মেয়েটা আমাদের। সোম চৌধুরী ও দীপ মাথায় হাত দিয়ে চিন্তিত হয়ে পড়ে। ইতিমধ্যে এক এক করে অতিথি আসতে শুরু করে দিয়েছে। মেয়েকে সঠিক সময়ে আসরে বসাতে না পারলে লজ্জা অপমানে মাথা হেট হয়ে আসবে সোম চৌধুরীর। চিন্তায় হঠাৎ করে প্রেশার লো করে পড়ে যায় সোম চৌধুরী। দীপ ধরাধরি করে বিছানায় শুয়ে দেয়, বালতিতে করে পানি এনে মাথায় ঢালতে থাকে। জবা কাজের মেয়েদের আদেশ দেয় হাঁসের ডিম সিদ্ধ করে নিয়ে আসতে। এরপর সোম চৌধুরীকে খাইয়ে দেয়। কিছুক্ষণের ভেতরে রিকভার করে, কিছুটা সুস্থ বোধ করে সোম চৌধুরী। চোখে পানি চিকচিক করছে। তা দেখে দীপ বলে, জামাইবাবু, আমাকে একটু সময় দিন। যেভাবেই হোক আমি দীপিকাকে লগ্নের আগে আপনার সামনে হাজির করব। আর ও যদি কোনো ছেলের সাথে পালায়, ওর মুন্ডু কেটে আপনার সামনে উপহার হিসাবে হাজির করব। এত কিছু আমি জানি না। যেভাবে হোক তুই আমার সম্মান বাঁচাবি। কেউ যাতে আমাকে বলতে না পারে আমি মেয়ে মানুষ করতে পারিনি। আপনি চিন্তা করবেন না, আমার মনে হয় ওরা বেশি দূর যেতে পারেনি, আমাদের এলাকাতেই আছে। আমি চিরুনি তল্লাশি করে দীপুকে নিয়ে আসব। বলেই দীপ বেরিয়ে গেল। দীপিকা পালিয়ে যাওয়ার জন্য গার্ডদের অনেক শাসালো। তারা মাথা নিচু করে নিল। তারপরে দীপ দলবল নিয়ে গেল গ্যারেজে। গ্যারেজের মালিক গ্যারেজ খুলে সঞ্জয়ের জন্য অপেক্ষা করছে। অনেকগুলো গাড়ি পড়ে আছে, সারাবে সেগুলো। দীপ সেখানে গিয়ে গার্ডদের আদেশ দেয় গ্যারেজ ভাঙতে। গার্ডরা দীপের কথা মেনে গ্যারেজের সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়। মালিক শত চেষ্টা করেও তা রক্ষা করতে পারে না। উপায়হীন হয়ে দীপের পা ধরে বলে, আপনি আমার গ্যারেজ কেন ভাঙছেন সাহেব? এমন করবেন না, আমি পথে বসে যাব। এমন কিছু করব না, তবে এই মুহূর্তে আমার সামনে সঞ্জয় আর দীপিকাকে হাজির করতে হবে। সঞ্জয়ের মা মারা গেছে, এই জন্য সঞ্জয় ঠিকমতো কাজে আসে না। প্রতিদিন এসে হালকা পাতলা কাজ করত, কিন্তু আজকে একেবারের জন্যও আসেনি। এর জন্য আমি ঝামেলায় পড়েছি। ওকে সামনে পেলে কি করতাম নিজেও জানি না। সত্যি বলছিস? যদি মিথ্যা বলিস তাহলে কিন্তু তোর খবর আছে, বলে রাখলাম। দিব্যি করে বলছি, সত্যি কথা সাহেব। মালিকের কথা বিশ্বাস করে গার্ডদের ভাঙচুর করতে বারণ করে দীপ। এরপরে সবাই হন্তদন্ত হয়ে যায় সঞ্জয়ের বাড়িতে। সঞ্জয়ের কুঁড়ে ঘরের বাইরে দরজায় খিল তুলে দেওয়া, ভেতরে কেউ নেই দেখে বোঝা যাচ্ছে। তবুও দীপ দরজা ভাঙার আদেশ দেয়।
গার্ডরা এক লাথিতে দরজা ভেঙে ফেলে। ঘরের সমস্ত জিনিস এলোমেলো করেও সঞ্জয় বা দীপিকার সন্ধান পায় না। রাগে নিজের চুল ধরে টানে দীপ। বাড়ির থেকে আসার সময় দীপিকার ফোন নিয়ে এসেছে দীপ। সঞ্জয়ের সেভ করা নাম্বারে যতবার ফোন করছে বন্ধ বলছে। দীপ আবারও একবার ফোন দিল, এবারও ধরছে না। দীপ দেখতে পেল ঘরের একসাথে একটা কেরোসিনের বোতল রাখা। দীপ সেই দিকে তাকিয়ে গার্ডকে বলে, এই কেরোসিন ঘরের আশেপাশে ছড়িয়ে দে। আমার জামাইবাবুর মান সম্মান ভেঙে যাবে এই সঞ্জয়ের জন্য। আমি ওর ঘর আস্ত রাখবো না, ওর ঘর আমি পুড়িয়ে ছাই করে দেব। গার্ডরা দীপের আদেশ পেয়ে কুড়ে ঘরের চারিদিকে কেরোসিন তেল ঢেলে দেয়। দীপ নিজের পকেট থেকে লাইটার বের করে একটা খড়কুটোতে আগুন লাগায়, তারপরে ছুড়ে দেয় ঘরের দিকে। একই তো খড়ের তৈরি ঘর, সাথে যুক্ত হয়েছে কেরোসিন। দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে। আশেপাশের মানুষ ধোঁয়ার গন্ধ পেয়ে ছুটে এসেছে সঞ্জয়দের বাড়িতে। দীপ ও তার চেলাদের দেখে কেউ কিছু বলার সাহস পায় না। ভয়ে এগিয়ে এসে আগুন নেভায় না। কিছুক্ষণের ভেতরে আগুনে পুড়ে ছাই হয়ে যায় সঞ্জয়ের কুড়ে ঘর। খুশিতে হাসতে হাসতে দীপ বলে, চৌধুরী বাড়ির মান সম্মান নিয়ে খেললে ঠিক এই অবস্থাই হয়। তোর মাকে পুড়িয়েছি, তোর ঘর পুড়িয়েছি, এবার তোকে পুড়িয়ে তবেই আমি শান্তি পাবো। হাতে বেশি সময় নেই, যেভাবেই হোক ওদেরকে খুঁজে বার করতে হবে। সঞ্জয়, দীপিকা ও নীল দাঁড়িয়ে আছে একটা বাড়ির সামনে। বাড়ির সামনে একটা নোটিশ ঝুলানো। এই বাড়ির একটা রুম ভাড়া দেওয়া হবে। সঞ্জয়, দীপিকা ও নীল সরলা পরামর্শ করে ভেতরে গেল। এই বাড়ির বাড়িওয়ালা নীলের পূর্ব পরিচিত। আগেই বাড়িওয়ালার সাথে কথা বলে রেখেছে নীল, তবে বাড়িওয়ালা জানিয়েছে ভাড়াটা দেখে ঘর ভাড়া দেবে। নীল দরজার সামনে দাঁড়িয়ে ডাকতেই বাড়িওয়ালা ঘর থেকে বেরিয়ে এলো। নীল ওদেরকে দেখিয়ে বলে, এই যে আমার বন্ধু সঞ্জয় ও দীপিকা, ওদের কথাই আমি আপনাকে বলেছিলাম, ওরাই আপনার ঘর ভাড়া নেবে। বাড়িওয়ালা কিছুক্ষণ সঞ্জয় ও দীপিকার দিকে তাকিয়ে রইল। দীপিকা স্কুলের গণ্ডি পার হয়নি এখনো, তাই ওর বয়স অনেক কম। ভালোভাবে পর্যবেক্ষণ করে বিবাহিত নারীর সাজ পোশাক পেল না, তাই বাড়িওয়ালা সন্দেহ নিয়ে বলল, এই মেয়ের সাজ পোশাক দেখে তো মনে হচ্ছে না যে ও বিবাহিত। আসলে এরা বিবাহিত তো? আমি কিন্তু দুজন অবিবাহিত নারী পুরুষ আমার বাড়িতে রাখতে পারবো না। না, ওরা এখনো বিয়ে করেনি, তবে খুব তাড়াতাড়ি বিয়ে করে নেবে। আসলে দুজনেই বাড়ি থেকে পালিয়ে এসেছে। তাহলে তো আমি আরো আগে ওদের বাড়ি ভাড়া দেবো না, আগে বিয়ে করে আমাকে প্রমাণ দেখাতে হবে। আমার এই পাড়াতে আমারও একটা সম্মান আছে, আশেপাশে আমার শত্রুর অভাব নেই। কেউ যদি জানে অবিবাহিত ছেলে মেয়েদের ঘর ভাড়া দিয়েছি, তাহলে পুলিশে খবর দিয়ে আমাকে হেস্ত নেস্ত করবে। আমি পুলিশের ঝামেলায় জড়াতে চাই না। নীল বাড়িওয়ালার কথায় সায় দিয়ে সঞ্জয় ও দীপিকাকে নিয়ে বেরিয়ে এলো। তারপরে বেশ কয়েকটা বাড়িতে গেল। সবাই একই কথা বলছে। সঞ্জয় দীপিকা যেহেতু বিয়ে করবেই, তাই এখনই বিয়ে করার সিদ্ধান্ত নিল। পাশে একটা জাগ্রত মন্দির আছে। নীল মার্কেট থেকে শাখা, সিঁদুর, পলা কিনে গেল মন্দিরে। সঞ্জয় বিয়ের বেনারসি কিনে নিয়ে এসেছে। দীপিকা বিয়ের বেনারসি শাড়িটা গায়ে জড়িয়ে অপেক্ষা করছে। কিছুক্ষণের ভেতরে পুরোহিত এসে বিয়ে পড়ানোর কাজ শুরু করলো। একদম স্বাভাবিকভাবে মালা বোতল করে গাঁটছড়া বেঁধে অগ্নিসাক্ষীকে রেখে 7 পাক ঘুরে সিঁদুরদান করে বিয়েটা সম্পন্ন হয়ে যায়। নীল তখন রঙ্গ করে বলে, দীপিকা, তোমার নাকে সিঁদুর পড়েছে, তার মানে আমার বন্ধু তোমাকে অনেক অনেক ভালোবাসে। দীপিকা লজ্জায় সঞ্জয়ের দিকে তাকায়, আর সঞ্জয় বিয়ের সাজে দীপিকাকে দেখে ফিদা। দীপিকা ও সঞ্জয়ের খুবই সাদামাটা সংসার। এই সংসারে দুইজন মানুষ ছাড়া আর কিছুই নেই ব্যবহারে। ভাড়া নেওয়া ঘরটিতে সঞ্জয় ও দীপিকা ছিল তখন। কিভাবে ওদের ভরণ পোষণের ব্যবস্থা করবে এই নিয়ে আলোচনা করছিল। এমন সময় হর্নের শব্দ শুনতে পায়। একটা ভ্যান গাড়ি ওদের জানালার কাছে অনবরত হর্ন বাজাতে থাকে। দীপিকা বিরক্ত হয়ে জানালা বন্ধ করতে গেলে দেখতে পায় বাইরে নীল দাঁড়িয়ে আছে। দীপিকাকে জানালা দিয়ে বাইরে তাকাতে দেখে সঞ্জয় এসে বাইরে তাকায়। নীল বাইরে থেকে হাতের ইশারা করতেই দুইজনে বেরিয়ে এলো ঘর থেকে। ভ্যান গাড়িতে করে তোষক, বালিশ, কিছু হাঁড়ি পাতিল ও সামান্য বাজার নিয়ে এসেছে। ভ্যান গাড়ির চালক ও সঞ্জয় মিলে সমস্ত জিনিসপত্র ঘরের ভেতরে এনে রাখে। তারপরে দীপিকাকে উদ্দেশ্য করে বলে, দীপিকা, আজকে তোমাদের এই জিনিসগুলো কিনতে গিয়ে আমার সমস্ত সময় চলে গেছে। এখন রান্না করার সময় নেই। তুমি যদি আমাকে রান্না করে খাও তবে আমার অনেক সুবিধা হতো। আসলে আমি কখনো রান্নাঘরে যাইনি, আমাদের বাড়িতে কাজের লোকেরাই এইসব করে দিত। তোমাকে কিছু করতে হবে না, আমি সব করে দেব।
দীপিকা ও সঞ্জয় দুইজনে একসাথে রান্না করে তিনজনে একসাথে খাবার খায়। নিজেদের এই সুখের সময়টাকে প্রিয়াঙ্কার সাথে ভাগাভাগি করে নিতে চায় দীপিকা। সঞ্জয়ের বন্ধ করা ফোন বের করে অন করে, তারপরে দীপিকা প্রিয়াঙ্কার নাম্বারে কল করে। দীপিকার ফোন পেয়ে অস্থির হয়ে প্রিয়াঙ্কা কল রিসিভ করে। কেমন আছিস দীপু? কোথায় এখন তুই? আঙ্কেল পুরো এলাকা তছনছ করে খুঁজেও তোর কোনো খোঁজ পায়নি। তুই এখন কোথায়? ঠিক আছিস তো? কতবার আমি সঞ্জাতার নাম্বারে কল করেছি, বারবার বন্ধ বলেছে। বাবার ভয়ে তো ফোন বন্ধ করেই রেখেছি, খুলেই তোকে কল দিলাম। একদম ফার্স্ট ক্লাস আছি। কিছুক্ষণ আগেই সঞ্জয়ের সাথে আমার বিয়ে হয়ে গেছে। আমরা এখন ঢাকাতে আছি। ঢাকাতে রুম ভাড়া নিয়ে এখানে থাকছি। কার কাছে গিয়েছিস তোরা? আরে সঞ্জয়ের একটা বন্ধু আছে না, নীলদা। নীলদা ঢাকার কদমতলিতে থাকে, তাই তার বাড়িতে এসে উঠেছি। এখন থেকে সঞ্জয় নীলদার সাথে গ্যারেজে কাজ করবে। ও আচ্ছা, তাহলে তোরা খুব ভালো থাকিস। হ্যাঁ, আর তুইও খুব সাবধানে থাকিস, ভালো থাকিস। আর হ্যাঁ প্রিয়াঙ্কা, তুই কিন্তু কোনোভাবেই আমার বাবা মা মামা কাউকে বলিস না যে আমি কোথায় আছি, কেমন আছি। তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড বলে কথা, তোকেই আমি এগুলো জানালাম। আমার বন্ধুত্বের মর্যাদা রাখিস প্রিয়াঙ্কা। আরে না না, তুই এসব কি বলছিস দীপু? তোর মনে হয় আমি এইসব তোর বাবা মাকে জানিয়ে দেবো? আমি কোনোভাবেই জানাবো না কাউকে। তুই একটু চিন্তা করিস না, আমার ওপর ভরসা রাখতে পারিস। বিয়ের লগ্ন পেরিয়ে গেছে অনেক আগে। এখন পর্যন্ত দীপিকাকে বিয়ের আসরে উপস্থিত করতে পারেনি সোম চৌধুরী, তাই চারিদিকে দীপিকাকে নিয়ে কানাঘুষা শুরু করে দিয়েছে মানুষ। বরপক্ষের যাত্রীরা হাঙ্গামা শুরু করে দিয়েছে। দুর্জয় অর্থাৎ পাত্রের মা চেঁচিয়ে বলছে, আপনাদের মেয়ের অন্য কোথাও সম্পর্ক ছিল, তাই সে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। আপনারা জোর করে আমার ছেলের সাথে বিয়ে ঠিক করেছেন বলে মেয়েটা পালিয়ে গেল। আমাকে যদি এই সম্পর্কে আপনি আগে বলতেন, আমি কখনোই এমন একটা মেয়ের সাথে আমার ছেলের বিয়ে ঠিক করতাম না। আসলে তেমন কিছু না, আমার মেয়ের মতো মেয়ে আর দুটো হয় না। আমার সম্পত্তি দেখে ছেলেরা আমার মেয়েকে ফুসলিয়ে পালিয়ে গেছে। কখন পালিয়ে গেছে আপনার মেয়ে? সেটা জানি না, তবে সকাল থেকে ওর কোনো খোঁজ নেই। কুসুমপুর এলাকা তছনছ করে দীপিকাকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। মেয়েটা কোথায় আছে, কেমন আছে, আমরা কিছু জানি না। মেয়ে পালিয়েছে সকালে, আর আপনারা আমাকে এখন জানাচ্ছেন? আপনারা যদি সকালে আমাকে কোনো ইঙ্গিত দিতেন, তাহলে এত ভর যাত্রী নিয়ে আমি কখনো এখানে আসতাম না। কোনো একটা মিথ্যে বলে সবাইকে আটকে রাখতাম। এখন সবাই আমাকে বলছে আমি নাকি টাকার লোভে ছেলেকে এই বাড়িতে বিয়ে দিচ্ছি। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আমাদেরও তো লজ্জা লাগছে। আমি জামাইবাবুকে কথা দিয়েছিলাম বিয়ের লগ্নের আগে দীপিকাকে এখানে হাজির করব, কিন্তু সারা এলাকা খুঁজেও আমি ওকে পাইনি। আমাদের মনে হয় ওরা অন্য কোনো এলাকায় চলে গেছে। পাত্রের মা সমস্ত বরযাত্রী নিয়ে অবিলম্বে বাড়ি ত্যাগ করে চলে যায়। সম্মানহানি হওয়ার জন্য সোম চৌধুরী ও জবা অস্থির হয়ে যায়। দীপ তার দিদি ও জামাইবাবুর এমন অবস্থা দেখে নিজেই নিজের কাছে প্রতিজ্ঞা করে, যেভাবেই হোক দীপিকাকে আমি খুঁজে বার করব। নিজের ভাগ্নি হয়ে এভাবে আমার দিদি জামাইবাবুকে হেনস্থা করছে। তুই খুব ভুল কাজ করলি দীপু, এর শাস্তি তো তোকেই পেতেই হবে। এভাবে মাসের পর মাস পেরিয়ে যায়। পুরো শহর তন্ন তন্ন করে দীপিকাকে খোঁজা হয়, কিন্তু দীপিকা ও সঞ্জয়ের কোনো খবর পাওয়া যায় না। সঞ্জয় সিম কার্ড বদলে ফেলেছে বলে কল করেও কোনো সন্ধান পাওয়া যায় না। মাঝে মাঝে কেবল সিম খুলে প্রিয়াঙ্কার সাথে কথা বলে। এই এক মাসে একাধিকবার প্রিয়াঙ্কার বাড়িতে গিয়েছে দীপ। হুমকি ধমকি দিয়ে কোনোভাবেই দীপিকার কোনো সন্ধান পায়নি প্রিয়াঙ্কার থেকে, তাই এবারে অন্যভাবে প্রিয়াঙ্কার থেকে কথা বের করতে চায় দীপ। স্কুলের সময় হলে গুন্ডা পান্ডা নিয়ে রাস্তার মোড়ে অপেক্ষা করে প্রিয়াঙ্কার জন্য। প্রিয়াঙ্কা সাইকেল চালিয়ে স্কুলের দিকে যাওয়ার সময় দীপ ওর পথ আটকে দাঁড়ায়। প্রিয়াঙ্কা দ্রুত সাইকেল থামিয়ে দীপকে বলে, মামা প্রতিবারে আপনি এমন করেন কেন? আমি তো একবার বলেছি আমি সঞ্জয় ও দীপিকার কোনো খবর জানি না। প্লিজ আমার পথ থেকে সরে দাঁড়ান। আমার স্কুলের সময় হয়ে এসেছে, এখন স্কুলে যাব। দেখো প্রিয়াঙ্কা, দীপিকা আমাদের একমাত্র মেয়ে। ওর চিন্তায় জামাইবাবু ও দিদি অনেক অসুস্থ হয়ে পড়েছে। তুমি যদি ওর কোনো সন্ধান জানো তাহলে প্লিজ আমাকে বলো। এভাবে প্রতিদিন আসার কারণে প্রিয়াঙ্কার অনেক খারাপ লাগে, তবুও প্রিয়াঙ্কা বলতে চায় না। তাই দীপ ওর হাত ধরে দীপিকাদের বাড়িতে নিয়ে আসে। প্রিয়াঙ্কা এসে দেখতে পায় জবা মেয়ের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে, তার হাতে স্যালাইন চলছে।
প্রিয়াঙ্কাকে দেখে জবা উঠে বসে, সৌজন্য হাসি দিয়ে বলে, তুমি কি সত্যি আমার মেয়ের কোনো খবর জানো না প্রিয়াঙ্কা? যদি জানো তাহলে বলে দাও। আমাদের একমাত্র মেয়েও, ওর জন্য আমরা সব কিছু করতে পারি। ও যদি সঞ্জয়ের সাথে থাকতে চায় তাহলে আমরা ওকে আলাদা করব না, আমরা ওদের সদরে গ্রহণ করে নিব। মেয়েকে চিরকালের জন্য না দেখার চেয়ে প্রতিদিন একবার করে দেখাও ভালো। প্রিয়াঙ্কা দীর্ঘক্ষণ আমতা আমতা করে। দীপিকা বারবার বারণ করেছে ওর খবর কাউকে না জানাতে। এবার প্রিয়াঙ্কা ভাবে, ওরা যখন বলেছে সঞ্জয়দা আর দীপিকার বিয়েটা মেনে নেবে, তাহলে কি বলবো? না, দীপিকা আমায় বারণ করছে বলতে। কিন্তু জবা আন্টিরও তো অবস্থা ভালো নয়। যদি সত্যি দীপিকার সঞ্জয়দার সম্পর্কে মেনে নেয়, তাহলে তো ওদের আর সকলের থেকে পালিয়ে বাঁচতে হবে না। তখন ওরা মন খুলে সকলের সাথে বাঁচতে পারবে। আর আমিও তো চাই যে সঞ্জয়দা আর দীপিকা দুজনে মিলে খুব শান্তিতে থাকুক। নিজের মনের সাথে এতগুলো কথা বলে প্রিয়াঙ্কা আমতা আমতা করে জবাকে বলতে থাকে, আসলে দীপিকা সঞ্জয়দার সাথে ঢাকাতে গেছে। ওরা বিয়ে করে নিয়েছে, একটা রুম ভাড়া করেও সেখানে থাকছে। আর সঞ্জয়দা একটা গ্যারেজে কাজ করে। ঢাকায় কোথায় আর কার কাছে গেছে? ওরা কদমতলিতে থাকে আর সঞ্জয়দার বন্ধু নীল দার কাছে গেছে। মাঝে মাঝে সিম খুলে আমাকে ফোন করে, তারপরে আবার বন্ধ করে দেয়। নীলের ফোন নাম্বার আছে তোমার কাছে? না মামা। ধন্যবাদ তোমাকে। এবার আমি আমার ভাগ্নিকে ঢাকা থেকে নিয়ে আসব। ওদের ভালোবাসা মেনে ধুমধাম করে বিয়ে দেব। একটা কাজ করো, তুমি এখন স্কুলে যাও। প্রিয়াঙ্কা মাথা নেড়ে স্কুলের দিকে চলে গেল। সোমচৌধুরী দীপের দিকে তাকাতেই দীপ মুচকি হাসে, বুঝে গেছে তার করণীয় কাজটি কি। দীপিকা উনুনে রান্না বসিয়ে দিয়েছে। সঞ্জয় গ্যারেজে যাওয়ার আগে খেয়ে বের হবে, কিন্তু এখনো রান্না শেষ হয়নি। দীপিকা সূর্যের দিকে তাকিয়ে সময় অনুমান করে ঘরে গেল। সঞ্জয় উবুর হয়ে এখনো ঘুমিয়ে আছে। দীপিকা ধীরে ধীরে ঘরের ভেতরে পা রেখে সঞ্জয়ের একদম কাছে গিয়ে বসল। তারপরে সঞ্জয়ের পিঠের লোমগুলো ধরে জোরে টান দিল। সঞ্জয় ব্যথা পেয়ে শোয়া থেকে উঠে বসে, ঘুম ঘুম চোখে ভীত হয়ে তাকিয়ে আছে দীপিকার দিকে। দীপিকা হাসতে হাসতে লুটোপুটি খেয়ে যাচ্ছে। সঞ্জয় বুঝতে পারল দীপিকা ওর সাথে মজা করেছে, তাই দীপিকার হাত ধরে নিজের বুকে ফেলল। দীপিকা ডাগর ডাগর চোখে সঞ্জয়ের দিকে তাকিয়ে ছাড়াতে ছাড়াতে বলে, কি করছো কি সঞ্জয়? আমাকে ছাড়ো, রান্না বসিয়েছি, পুড়ে যাবে তো। আমি ভালো মানুষের মতো ঘুমিয়েছিলাম। তোমার আমার সুন্দর ঘুমটা সহ্য হয়নি, তাই আমাকে ঘুম থেকে তুলছো। তাই তোমাকে আমি একটা শাস্তি দিব। শাস্তির নাম আদর। দীপিকা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলেছে। সঞ্জয় তাকে কিছুতেই ছাড়তে পারছে না। দীপিকার মনে হলো সে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। লজ্জায় বলে, দেখো সঞ্জয়, আমি কিন্তু সত্যি উনুনে রান্না চাপিয়েছি। তুমি যদি এখন আমাকে না ছাড়ো তাহলে সত্যিই তরকারিটা পুড়ে যাবে। আর তাছাড়াও তোমার দেরি হয়ে যাচ্ছে তো। সঞ্জয় এবার দীপিকাকে ছেড়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে পা ফেলে। দীপিকা ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সঞ্জয়ের আজ কাজে যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে সে গেলে আর দীপিকাকে ফিরে পাবে না। মনটা কুডাকছে। দীপিকার দিকে তাকিয়ে বলে, আজ তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না দীপু, কেমন জানি লাগছে। আমারও তোমাকে একদম যেতে দিতে ইচ্ছা করছে না। তাহলে আজকে কাজে যেতে হবে না, আজকে আমার সাথেই থাকো। তা বললে হয় পাগলি? তোমাকে সুখে রাখতে হলে আমাকে উপার্জন তো করতে হবে। আমি তোমাকে অনেক ভালো রাখতে চাই। চিন্তা করো না, আজকে আমি তাড়াতাড়ি ফিরবো। বলেই সঞ্জয় ওয়াশরুমে গেল। গোসল করে পরিপাটি হয়ে চলে গেল গ্যারেজে। এদিকে দীপিকা রান্নাঘরে গেল। অন্যদিকে সোমচৌধুরী গাড়ি এসে থেমেছে দীপিকার ভাড়া বাড়ির সামনে। সোমচৌধুরী ও দীপ গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে তাকায়। নোংরা পরিবেশটা দেখে নাক সিটকে ফেলে। এতটা পথ তারা এসেছে দীপিকার ছবির মাধ্যমে। সোমচৌধুরী হাসি দিয়ে বলে, আমার মেয়েকে আমি রাজার মতো মানুষ করেছি, আর সে এমন একটা পরিবেশে থাকে দেখলেই আমার গা ঘিন ঘিন করে। জামাইবাবু, এটাই ভালোবাসা। আপনার মেয়ে ভালোবেসে রাজপ্রাসাদ থেকে ফুটপাতে এসে নেমেছে, তবুও তার কোনো দুঃখ নেই। তারপরে সবাই একসাথে ভেতরে গেল। দীপিকা তরকারির কড়াই নামাতে গিয়ে হাতে অনেক ছ্যাঁকা খেয়েছে, তাই পানিতে হাত চুবিয়ে রেখেছে। ব্যথায় ওর চোখে পানি এসেছে। এমন সময় সোমচৌধুরী দীপিকার পাশে বসে দীপিকার হাত ধরে
দীপিকা চমকে সোম চৌধুরীর দিকে তাকায়। বাবাকে দেখে চোখের পানি ফেলে দীপিকা। দীপিকার সিঁথিতে সিঁদুর, হাতে শাখাপলা দেখে সোম চৌধুরী বুঝে যায় ওদের বিয়ে হয়েছে। এর মধ্যে দীপিকা সোম চৌধুরীকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, বাবা, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। তুমি আমার ওপর খুব রাগ করে আছো, তাই না? বিশ্বাস করো, আমি সঞ্জয়কে খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা। আমি বুঝতে পারিনি মা, ওখানে এসে বুঝেছি। না হলে এত আরাম আয়েশ ছেড়ে কেউ এই বাড়িতে থাকে? তুই একবার আমাকে বোঝার চেষ্টা করতি, আমি ঠিক তোর ভালোবাসা মেনে নিতাম। তুই জানিস তোর চিন্তায় আমি কতবার অসুস্থ হয়ে পড়েছিলাম। তোর মা তো বিছানায় পড়ে গেছে। আমি এখানে খুব ভালো আছি বাবা, খুব সুখে আছি। তুমি মাকে চিন্তা করতে বারণ করো। বাবা, তোমার মেয়ে রান্না করেছে, খাবে না? খাবো তো মা, বাড়িতে গিয়ে মন ভরে খাবো। আমি তোকে আর সঞ্জয়কে আমার সাথে নিয়ে যেতে এসেছি। সঞ্জয় কোথায়? ডাক ওকে। আমি আমার মেয়ে ও জামাইকে নিয়ে বাড়ি ফিরতে যাব। ঢাকঢোল পিটিয়ে তোদের বিয়ে দিব আবার। ও গ্যারেজ গেছে, একটু পরেই চলে আসবে। সোম চৌধুরী ও দীপ সবাই একসাথে ঘরের ভেতরে গেল। ঘরের ভেতরে একটা আলনা ও খাট ছাড়া কিছু নেই। হাঁড়ি পাতিল ও বাসন মাটিতে রাখা। দীপ কিছুক্ষণ পর বলে, আমাদের এই মুহূর্তে বাড়িতে ফিরে যেতে হবে। দিদির শরীর আরো খারাপ করছে। দীপিকা, সোনা মা আমার, রাগ করে থাকিস না। এবার বাড়িতে ফিরে চল। তোর মায়ের অবস্থা সত্যি অনেক খারাপ। আগে সঞ্জয়কে বাড়িতে ফিরতে দাও বাবা, ও এক্ষুনি বাড়িতে চলে আসবে। সঞ্জয় বাড়িতে আসলেই আমরা একসাথে বেরিয়ে যাব। চিন্তা করিস না, আমি সঞ্জয়কে নিয়ে বাড়িতে যাব। তুই তোর মায়ের সাথে বাড়িতে ফিরে যা। কিন্তু কোনো কিন্তু না, কোনো কিন্তু আমি শুনবো না। আমি সঞ্জয়কে নিয়ে আসব। সোম চৌধুরীর কথায় সায় দিয়ে দীপিকা দীপের সাথে গাড়িতে উঠে বসে। তারপরে চলে যায় বাড়ির দিকে। কিছুক্ষণ পর সঞ্জয় বাড়ি ফিরে দেখে সোম চৌধুরী ওর বিছানার ওপরে পায়ের ওপরে পা তুলে বসে আছে। সোম চৌধুরীকে দেখে সঞ্জয় অনেক ঘাবড়ে যায়। আশেপাশে দীপিকাকে খুঁজতে খুঁজতে বলে, আপনি এখানে? দীপিকা কোথায়? দীপিকা আর তোর সংসার করবে না, তাই ওর মামার সাথে বাড়ি ফিরে গেছে। তোকে সেই কথাটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি এসেছি। আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না। দীপু, দীপু, কোথায় তুমি? এখানে আসো। তোমার বাবা যা বলছে আমি কিছু বিশ্বাস করি না। কোথায় তুমি দীপিকা? সোম চৌধুরী এগিয়ে গিয়ে সঞ্জয়কে দিল এক লাথি। সঞ্জয় ছিটকে পড়ল মেঝেতে। সঞ্জয় ওঠার চেষ্টা করলে গার্ডরা এসে ওর হাত পা চেপে ধরে মাটির সাথে। তারপরে সঞ্জয়ের বুকের ওপরে পা দিয়ে রাগান্বিত গলায় বলে, তোর বুকে অনেক সাহস। না হলে বিয়ের আসর থেকে চৌধুরীর মেয়েকে নিয়ে এভাবে পালিয়ে আসতে পারতি। বড়লোকের মেয়েকে দেখেই টাকার লোভ। বড় সর্বনাশ করার আগে এক সেকেন্ডও ভাবলি না? তোর সাহস কি করে হলো সোম চৌধুরীর মেয়েকে ভালোবাসার? আমি একা ভালোবাসি না, আপনার মেয়েও আমাকে ভালোবাসে। আপনার মেয়েই সেই ছিল আমায় ভালোবাসতে। আমি শুধু তার ভালোবাসা মেনে নিয়ে তাকে স্বীকৃতি দিয়েছি। আপনার কি মনে হয় টাকা দিয়ে সবকিছু কেনা যায়, তাই না? কিন্তু আপনি তো টাকা দিয়ে আপনার মেয়ের ভালোবাসাটুকুও কিনতে পারলেন না। কেমন বাবা আপনি, যে নিজের মেয়ের মনটুকু বুঝতে পারলেন না? মেয়ে কিসে ভালো থাকবে, কাকে ভালোবাসবে, এসব কিছু আপনার কাছে কোনো ব্যাপারই না। তবে একটা কথা বলি আপনাকে, আমি ছাড়া আর কেউ দীপিকাকে ভালো রাখতে পারবে না। আমি ওকে ভালোবাসি, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আপনি দীপিকাকে নিয়ে গিয়ে আটকে রাখতে পারবেন না স্যার। কি বললি তুই? এই ছোট লোক, এই ভিখারির বাচ্চা, তোর এত বড় সাহস! তুই কিনা আমাকে বলিস কেমন বাবা, যে আমার মেয়েকে আমি ভালো রাখতে জানি না? তুই নিজের জীবনের চেয়েও আমার মেয়েকে বেশি ভালোবাসিস, তাই না? তাহলে আজকে তোর জীবনটা দিয়ে তোর ভালোবাসার প্রমাণ দে। আমি বাড়িতে গিয়ে দীপিকাকে বলবো সঞ্জয় তোর ভালোবাসার প্রমাণ নিজের জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। এরপরেই একের পর এক আঘাতে সঞ্জয়কে আধমরা করে ফেলে সোম চৌধুরী। উপস্থিত এমন ঘটনা দেখে বাড়িওয়ালা সহ সমস্ত ভাড়াটিয়া সঞ্জয়ের ঘরে আসে। কেউ ভয়ে সোম চৌধুরীকে আটকাতে পারছে না। সোম চৌধুরী ছুরি বের করলে সঞ্জয়কে আঘাত করতে যাবে, এমন সময় বাড়িওয়ালা বলে, সাহেব, আমার ভুল হয়ে গেছে। আমি জানতাম না সঞ্জয় আপনার মেয়েকে পালিয়ে নিয়ে এখানে এসেছে। তাহলে আমি কখনোই আমার ঘর ওদের ভাড়া দিতাম না।
দয়া করে সঞ্জয়কে আমার বাড়িতে মারবেন না। আমি গরিব মানুষ, আমার বাড়িতে মারলে আমাকে পুলিশ থানায় নিয়ে যাবে। আমি পুলিশের ঝামেলায় জড়াতে চাই না। সোম চৌধুরী বাড়িওয়ালার কথা মেনে সঞ্জয়কে নিয়ে বাড়ির বাইরে চলে গেল। তখন আধমরা হয়ে গেছে সঞ্জয়। সোম চৌধুরী গাড়ির ভেতরে উঠে গার্ডদের আদেশ দেয়। ওকে মেরে রাস্তায় ফেলে তারপর তোমরা আসবে। আমি বাড়িতে গেলাম। সোম চৌধুরী গাড়ি নিয়ে চলে গেলে সঞ্জয় উঠে দাঁড়ায়। যতই হোক সোম চৌধুরী তার বাবার সমতুল্য, তার গায়ে হাত তোলা সাজে না। এরপরে এক এক করে সোম চৌধুরী গুন্ডাদের সবাইকে মেরে রাস্তায় ফেলে রাখে। তারপরে চলে যায় কুসুমপুর গ্রামের উদ্দেশ্যে। এইদিকে দীপিকার সাথে দুর্জয়ের আবার বিয়ে ঠিক করেছে সোম চৌধুরী। দীপিকা জানে সঞ্জয়ের সাথে বিয়ে ঠিক করা হয়েছে। দীপিকা কনে সাজে অপেক্ষা করছে সঞ্জয়ের। এর মধ্যে সোম চৌধুরী বাড়ির ভেতরে ঢুকলে দীপিকা অস্থির হয়ে বলে, বাবা সঞ্জয় কোথায়? তুমি না বলেছো ওকে নিয়ে আসবে? ওকে আমি অন্য এক জায়গায় রেখে এসেছি। বর সাজে একেবারে তোর সামনে আসবে। তখন সোম চৌধুরীর কথা মিথ্যা প্রমাণ করে দিয়ে রক্তাক্ত অবস্থায় সঞ্জয় হাজির হলো দীপিকার সামনে। দীপিকা সঞ্জয়কে এমন অবস্থায় দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরে বিচলিত হয়ে বলে, সঞ্জয় তোমার এমন অবস্থা হয়েছে কিভাবে? তোমার গায়ে এত রক্ত কেন? কি হয়েছে তোমার? তোমার বাবা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমি অনেক কষ্টে এখানে এসেছি। উনি তোমার সাথে আমার বিয়ে মেনে নেয়নি। সব তার অভিনয়। ততক্ষণে গার্ডরা এসে বিয়ের আসরে উপস্থিত হয়েছে। সঞ্জয়কে না মারার অপরাধে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সোম চৌধুরী তখন উঁচু গলায় বলে, আধমরা একটা ছেলেকে তোরা এতজন মিলে মারতে পারলি না? তোদের সবাইকে আমি লাইনে দাঁড়িয়ে গুলি করে মারবো। বাবা তুমি মিথ্যে বলে আমাদেরকে এখানে নিয়ে এসেছো। আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না। আমি সঞ্জয়কে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। দীপিকা উপস্থিত সব ঘটনা দেখে তার বাবার চাল বুঝে যায়। সঞ্জয়কে নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। সোম চৌধুরী ইশারা করলেই গার্ডরা ওদের পথ আটকে দেয়। সোম চৌধুরী দীপিকার হাত ধরে টান দেয়। গার্ডরা এসে সঞ্জয়ের হাত ধরে। সঞ্জয় এতটা শক্ত করে দীপিকার হাত ধরে আছে যে সোম চৌধুরী দীপিকার হাত ছাড়াতে পারছে না। তখন দীপ এসে দীপিকার হাত ধরে টান দেয়। সঞ্জয় অনেকক্ষণ ধরে দীপিকার হাত ধরে রাখে, কিন্তু দুই পক্ষের টানাটানিতে বেশিক্ষণ সে হাত ধরে রাখতে পারে না। না, ছেড়ে দাও তোমরা আমাদেরকে। আমাদের শান্তিতে বাঁচতে দাও প্লিজ। সঞ্জয় তুমি আমার হাত ছেড়ো না প্লিজ। আমি যদি জানতাম যে ওরা তোমায় এভাবে আঘাত করবে, আমি কখনোই আসতাম না। আই লাভ ইউ সঞ্জয়। আমি তোমাকে খুব 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 ভালোবাসি। আই লাভ ইউ টু দীপু। আমিও তোমায় আমার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসি আমার দীপু। আমাদের ভালোবাসা ওরা কোনো দিনই বুঝবে না দীপু। ওরা কোনো দিনই আমাদের মেনে নিত না দীপিকা। ওরা নিষ্ঠুর, ওরা পাষাণ। তোমার বাবা প্ল্যানিং করেই সব কাজগুলো করেছে। একসময় দুজনের হাত আলাদা হয়ে যায়। দীপিকা তখন জোরে একটা চিৎকার দেয়। দীপিকাকে জবা ও কাজের মেয়েদের কাছে দিয়ে সোম চৌধুরী ও দীপ মিলে সঞ্জয়কে মেরে কুপোকাত করে ফেলে। জামাইবাবু ও শ্যালকের মারে সঞ্জয়ের মাথা ফেটে রক্তে ভেসে যায়। সঞ্জয়ের শরীর তখন নিস্তেজ হয়ে যায়। দীপ সঞ্জয়ের পালস রেট পরীক্ষা করে বলে, জামাইবাবু, সঞ্জয় আর বেঁচে নেই। যা আমার মেরেছি ওর প্রাণ পাখি আরো আগেই উড়ে গেছে। গার্ড, ওকে রাস্তার উপরে ফেলে দিয়ে আয়। গাড়ির চাপায় ওর দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। দীপিকা পাথর হয়ে গেছে ততক্ষণে। সোম চৌধুরী এক বালতি পানি এনে দীপিকার মাথায় ঢেলে দেয়। তারপর ওর সিঁদুর মুছিয়ে দেয়। দুহাত মাটিতে বাড়ি দিয়ে শাখাপলা ভেঙে দেয়। দীপিকার মুখে কোনো ভাষা নেই। অতিরিক্ত শোকে পাথর হয়ে গেছে। কিছুক্ষণ পর একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর কেটে যায় 5টা বছর। 5 বছর পর দীপিকার কোলে একটি ফুটফুটে মেয়ে, এক হাতে মেয়েকে ধরা, অন্য হাতটা দুর্জয়ের বুকে। বাইকে করে যাচ্ছিল বাড়ির দিকে। এমন সময় ওদের বাইক এসে থামে সিগন্যালের সামনে। সিগন্যালে এসে দীপিকা তার মেয়েকে সামলাতে ব্যস্ত। ও কি হয়েছে বাবু? কাঁদে না কাঁদে না, এই তো আমরা এক্ষুনি বাড়ি পৌঁছে যাব। হ্যাঁ, ওই পাগলটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। দীপিকা দেখতে পায় একটা পাগল রাস্তার ডাস্টবিন থেকে খাবার তুলছে। চুলদাড়িগুলো জট পাকিয়ে ময়লা হয়ে আছে। ময়লা পোশাক পরনে। সবাই পাগলের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিচ্ছে, কিন্তু দীপিকা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটার বুকের বাঁ পাশের জামাটা ছেঁড়া, সেখানে ট্যাটুতে লেখা দীপুরানী।
দীপিকার মাথা ঘুরতে থাকে। পুরনো ঝাপসা অতীতটা চোখের সামনে আসতেই জ্ঞান হারিয়ে বাইক থেকে পড়ে গেল। ততক্ষণে সিগন্যাল ছেড়ে দেওয়া হয়েছে বলে দুর্জয় গাড়ি চালিয়ে এগিয়ে গেছে। সিগন্যালের পুলিশরা তখন ধরাধরি করে দীপিকাকে হাসপাতালে নিয়ে যায়। মাঝরাতে চিৎকার করে ওঠে দীপিকা, দুহাতে নিজের চুল টেনে ধরে অঝোরধারায় কাঁদতে থাকে। না, এটা কিছুতেই হতে পারে না সঞ্জয়। এটা আমি কিভাবে করতে পারলাম? কিভাবে এতদিন সঞ্জয়কে ভুলে নতুন সংসার করছি আমি? দীপিকার কি করার ছিল? ও যে সঞ্জয়কে মৃত্যুর মুখে দেখে দৃশ্যটা দেখে সবকিছু ভুলে গিয়েছিল। পুরনো স্মৃতিশক্তি সব চলে গিয়েছিল। সেই পুরনো স্মৃতি আজ হাজারো ভিড়ের মাঝে বুকে লেখা ট্যাটু দীপুরানির সমস্ত স্মৃতি ফিরে এসেছে। এটা কি করে করতে পারলাম আমি? আমার জন্য যে ছেলেটা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, আমি কিছুতেই তাকে ঠেলে নতুন সংসার করতে পারবো না। আমি আর ফিরবো না ওই সংসারে। আমি সঞ্জয়ের কাছে যাব। আমি ওর কাছে গেলে ও নিশ্চয়ই আমাকে ঠেলে সরিয়ে দেবে না। আমি জানি ও আমায় আজও খুব ভালোবাসে, আর ও এই পাগল হয়ে গেছে শুধুমাত্র আমার জন্যই। আজ আমি যদি ওর জীবনে না আসতাম, এত বড় শাস্তি ওকে ভোগ করতে হতো না। আর এই শাস্তি থেকে আমি ওকে মুক্তি দেব। ওর জীবনটা আমি আবার সুন্দর করে আগের মতন সাজিয়ে তুলব। আমি এখনই যাব, এখনই। পরক্ষণে হাসপাতাল থেকে বেরিয়ে গেল দীপিকা। সকালে যে সিগন্যালে সঞ্জয়কে দেখেছিল, সেই সিগন্যালের সামনে একটা পাগলকে শুয়ে থাকতে দেখল দীপিকা। পাগলের কাছে গিয়ে দেখল সেটা আর কেউ নয়, সেটা সঞ্জয়। কোনো কিছু না বলেই জড়িয়ে ধরে তাকে। পাগলটা বিরক্তিকর দৃষ্টিতে দীপিকার দিকে তাকিয়ে নিজেকে ছাড়াতে থাকে, কিন্তু দীপিকা ছাড়ছে না। দীপিকা কাঁদতে কাঁদতে বলে, আমার জন্য আজ তোমার এই অবস্থা সঞ্জয়। আমি এখন তোমার সাথেই থাকবো। আমি আর তোমায় হারাতে দেব না সঞ্জয়। আমার পাপের শাস্তি তোমায় আজ ভোগ করতে হচ্ছে। ছাড়ুন আমাকে। আমাকে শুধু আমার দীপু জড়িয়ে ধরবে, আপনি না। দীপু, তুমি কোথায়? দীপু। আমি তোমার দীপু। একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখো। দেখো না, এই চোখে তুমি তোমার দীপুকে দেখতে পারবে। দেখো, যেই দীপুকে তুমি আজ থেকে 5 বছর আগে হারিয়ে ফেলেছিলে। দেখো না সঞ্জয়, একবার আমার চোখের দিকে তাকিয়ে দেখো। না, তুমি আমার দীপু নও। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, না হলে তোমায় মারবো কিন্তু আমি। সঞ্জয় অনবরত দীপিকাকে এড়িয়ে যাচ্ছে, তাই দীপিকা ওদের জীবনের কাহিনীগুলো সঞ্জয়কে বলে। দীর্ঘক্ষণ পর সঞ্জয় ধীরে ধীরে মনে পড়ে যায় সবকিছু। তারপরে দীপিকাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। দুইজন মানুষের ভালোবাসার সাক্ষী হলো আকাশের ওই গোটা চাঁদ। দীপিকা কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দাও সঞ্জয়। আমার জন্য তোমার এই অবস্থা। আমার জন্য তোমায় অনেক কষ্ট পেতে হয়েছে। কে বলেছো তোমাকে? তোমার জন্য আমার কখনো কোনো খারাপ হতে পারে না। চলো আমরা বহু দূরে চলে যাই, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না, কেউ জানতে পারবে না দীপিকা আর সঞ্জয় একসাথে আছে। দীপিকা নিজের মেয়ের পিছুটান ভুলে গেল। সে আর পেছনে ফিরে তাকাবে না। মেয়ের জন্য দুর্জয় আছে, কিন্তু সঞ্জয়ের জন্য কেউ নেই। সঞ্জয়কে জড়িয়ে ধরে হাঁটতে থাকে দীপিকা। এরপর কেটে যায় আরও কিছু বছর। সঞ্জয় একটা দলিল নিয়ে এগিয়ে আসছে BMW গাড়ির দিকে। গাড়ির কাছে টোকা দিতেই দীপিকা কাঁচ খুলে দিল। সঞ্জয়ের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে দরজা খুলে দেয়। অবিলম্বে সঞ্জয় ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ড্রাইভার গাড়ি চালাতেই দীপিকা বলে, এখানে গাড়ি থামিয়ে কোথায় গেলে তুমি? আর হাতে এই কাগজটা কিসের? এটা দলিল, আমার বাবা ও মায়ের শেষ সম্বল। এটা মনে আছে দীপিকা? এই জমির দলিল বন্ধক রেখে আমি কিছু টাকা নিয়েছিলাম, আর সেই টাকা দিয়ে একটা পুরনো গাড়ির শোরুম খুলেছি। এখন যেহেতু আমার টাকা আছে, তাই দলিলটা ফেলে রাখলাম না, চিরতরে নিজের কাছে নিয়ে এলাম। সঞ্জয়ের বাবা মায়ের ভিটা জমিদারের কাছে বন্ধক রেখে কিছু টাকা নিয়েছিল। সেই টাকা দিয়ে পুরনো গাড়ি কিনে নিজের হাতে সারাই করে চড়া দামে বিক্রি করতে শুরু করে। এতে সঞ্জয়ের অনেক লাভবান হয়। তখন একটা শোরুম খুলেছে। এখন তার ব্যবসার কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে। দীপিকা একটা খবরের কাগজ বের করে সঞ্জয়কে দেখিয়ে বলে,
দেখো, এখানে তোমার শোরুম আর তোমাকে নিয়ে খবর চেপেছে। আমাদের শূন্য থেকে পথ চলা আজ সার্থক। হুম, এবার আমাদের ঘর আলো করে একটা রাজকন্যা আসুক, তাহলেই আমরা পরিপূর্ণ। দীপিকা তার মাথাটা সঞ্জয়ের কাঁধে রাখল। নিজের মেয়ের কথা একবার তার স্মরণে আসলো। দীপিকা জানে তার মেয়ের কোনো অংশে কমতি থাকবে না, তবুও সে যে একজন মা। আপনারা সবাই আশীর্বাদ করবেন দীপিকা আর সঞ্জয় যেন নিজেদের জীবনটা আর কোনো বাধা ছাড়াই সুন্দরভাবে কাটাতে পারে।